থানার ভেতরে যেন একটা জীবন্ত বোমা ব্লাস্ট হলো। উপস্থিত সবার চোখ ছানাবড়া হয়ে একদম কপালে উঠে গেল। গোটা জেলার প্রতাপশালী এসপি কিনা এই অদ্ভুত কাদামাখা সাধারণ ডেলিভারি গার্লকে বিয়ে করবে। রূপার বুকের ভেতর হৃদস্পন্দন এত দ্রুত আশ্রে খাচ্ছে যে মনে হচ্ছে হৃৎপিণ্ড এক্ষুনি পাঁজরের হাড় ভেঙে বাইরে বেরিয়ে আসবে। বাঁধন এসব কি আবোল তাবোল বলছে? এই লোকের মাথায় কি পুরো গেছে নাকি? অখিল নিজের কানকে বিশ্বাস করতে না পেরে চোখ গোল গোল করে বলল, বাঁধন, তুই এসব কি বলছিস? মজা করছিস তাই না? বাঁধনের উপর ছটপট করতে থাকা হাতটা আরও শক্ত করে নিজের মুঠোয় চেপে ধরে ঠোঁটের কোণে এক চিলতে রহস্যময় হাসি ফুটিয়ে অখিলের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, আই এম নট জোকিং অখিল, আই এম ড্যাম সিরিয়াস। ঠিক সেই মুহূর্তে থপ করে একটা ভারী কিছু মেঝেতে পড়ার শব্দ হলো। সবাই চমকে তাকিয়ে দেখে অখিল শটাং ফ্লোরে পড়ে আছে বলে ভুল হবে। সে আসলে শক সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলছে। বাঁধন আর বুঝতে বাকি থাকে না যে এই শালা তার কথা বিশ্বাস করতে না পেরে সোজা বেহুশ হয়ে পড়েছে। এদিকে রূপার সারা থল থরথর করে কাঁপছে। যা করার তাকে এক্ষুনি করতে হবে। এই পাগলের হাত থেকে এই মুহূর্তে পালাতে না পারলে আজকে তার জীবনের এপিটাফ লেখা হয়ে যাবে। হঠাৎ করে চরম বিপদে তার মাথায় এক দুর্দান্ত বুদ্ধি খেলে গেল। কোনো কিছু না ভেবে সে মুহূর্তের মধ্যে বাঁধনের শক্ত হাতের উপর নিজের পুরো শক্তি দিয়ে সজোরে কামড় বসিয়ে দিল। তীব্র ব্যথায় এক ঝটকায় চিৎকার করে উঠে রূপার হাত ছেড়ে দেয় বাঁধন। সে আর এক সুযোগ লুফে নিয়ে রূপা এক সেকেন্ডও সময় নষ্ট না করে বাইরের দিকে দিল দৌড়। ডেলিভারি গার্লকে এভাবে পালাতে দেখে কয়েকজন পুলিশ সদস্য যেই না তার পিছনে ধরতে যাবে, অমনি বাঁধন নিজের হাতটা চেপে ধরে কড়া গলায় ওদের থামিয়ে দিয়ে বলল, থামো, ওকে যেতে দাও। বাঁধন সরাসরি আদেশে পুলিশগুলো আর এক কদমও না বাড়িয়ে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল। ওদিকে কয়েকজন মিলে অখিলকে ধরাধরি করে চেয়ারে বসিয়ে মুখে চোখে পানি দেওয়ার ব্যবস্থাও করতে ব্যস্ত হয়ে পড়ল। বাঁধন ধীর পায়ে নিজের ক্ষমতাবলিষ্ট হাতটার দিকে তাকায়। কাদার ছাপের মাঝে সেখানে গুনে গুনে 3-4টা দাগ বসে গেছে। চামড়া কেটে টকটকে লাল রেখা দেখা দিচ্ছে। নিজের হাতে সেই কামড়ের দাগটার দিকে তাকাতে হুট করে তা বাঁধনের মনের ভেতরে সেই গভীর জঙ্গলের স্মৃতিটা ভেসে এলো। সেদিনও ঠিক একইভাবে রূপা তার ঘাড়ে কামড় দিয়ে পালিয়েছিল। ক্ষতস্থানটা বুড়ো আঙুল দিয়ে চেপে ধরে বাঁধন নিজের হাতটা শক্ত করে মুঠো করে, তারপর বাইরে রূপা চলে যাওয়ার দিকে তাকে দাঁতে বিড়বিড় করে বলে ওঠে, স্টুপিড একটা, তোকে তো আমি দেখেই ছাড়বো। অন্যদিকে আর এক জ্বালা শুরু হয়েছে বৃষ্টি। রাস্তায় ফুল বিক্রি করে সে শান্তিতে নেই। প্রতিদিন যখন সে শাকিন ভাইয়ের দোকানে সামনে আসে, সে আকাশ নামের লোকটা ঠিক বাইক নিয়ে হাজির হয়। তারপর বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে তার দিকে এক অদ্ভুত গভীর দৃষ্টিতে তাকিয়ে থাকে, যেন বৃষ্টিকে খুব কড়া পাহারায় রেখেছে সে। আকাশের রহস্যময় আচরণ বৃষ্টি কিছুতেই মাথায় ঢুকিয়ে উঠতে পারছে না। লোকটা এভাবে কেন সারাক্ষণ তাকে নজরে নজরে রাখে? কোনোভাবে কি সে তাকে চিনে ফেলেছে? কিন্তু চিনবে বা কী করে? চেনার মতো তো কোনো অবস্থায় তো বৃষ্টি রাখেনি। সে সবসময় মুখে মাস্ক পরে একদম নিখুঁত মেকআপ ঢাকা থাকে, তাই চেনার কোনো প্রশ্নই ওঠে না। আর যদি চিনেও থাকে তবে এভাবে স্রেফ দাঁড়িয়ে থাকে কেন? কে হয় সে যে তাকে এভাবে পাহারা দেবে? ভেবে কুল কিনারা পায় না বৃষ্টি। শেষমেশে মনে মনে সিদ্ধান্ত নেয় আজ লোকটাকে আসলে নিজেই জিজ্ঞাসা করে বসবে সে আসল সমস্যাটিকে। এই ভেবে সে নিজেকে স্বাভাবিক রেখে কাস্টমারদের সাথে কথা বলতে থাকে। ঠিক কিছুক্ষণ পর প্রতিদিনের অভ্যাসমতো আজও আকাশ বাইক নিয়ে এসে থামে। কিন্তু আজ একা নয়, সাথে একটা মেয়ে আর তার পিছনে বাইকে বসা। হুট করে আকাশকে অন্য একটা মেয়ের সাথে এভাবে দেখে বৃষ্টির কলিজায় যেন আচমকা একটা মোচড় দিয়ে ওঠে। বুকের ঠিক ভেতরটায় একটা হালকা চিনচিনে করা তীব্র ব্যথা অনুভব করে। কিন্তু এমন কেন হচ্ছে? তার নিজের কাছে সে উত্তর নেই। তার এলোমেলো ভাবনার মাঝে আকাশ আর ওই মেয়েটা একদম ফুলের দোকানের সামনে এসে দাঁড়ায়। মেয়েটা খিলখিল করে হেসে আকাশের দিকে তাকিয়ে বলে, আকাশ, কোন ফুলটা নেব বলো না? আকাশ আলতো করে নিজের নজরটা ঘোরায়। সে সোজা তাকায় মাস্ক পরা বৃষ্টির চোখের দিকে। বৃষ্টি ঠিক ওই মুহূর্তে আকাশের
তাকায় আকাশের দিকে। দুজনের চোখাচোখিতে হতে বৃষ্টি এক তীব্র অস্বস্তিতে দ্রুত চোখ নামিয়ে নেয়। আকাশ নিজের 2 হাত প্যান্টের পকেটে ঢুকে মেয়েটার দিকে চেয়ে শান্ত গলায় বলে, নাও তোমার যেটা ভালো লাগে। মেয়েটা অদ্ভুতভাবে গাল ফুলিয়ে বেশ আদুরে গলায় আবদার করে, তুমি একটু পছন্দ করে দাও না প্লিজ প্লিজ। আকাশ আর কথা না পেরে ধীর চোখে দোকানের ফুলগুলোর উপর দৃষ্টি বুলায়। বৃষ্টি তখন নিজের ভেতরে অস্থিরতা লুকাতে একটা বড় সূর্যমুখী ফুল বালতি থেকে তুলে গুছিয়ে রাখছিল। ঠিক তখনই আকাশ কিছুটা ঝুঁকে এক ঝটকা ছোপ মেরে বৃষ্টির হাতে সেই সূর্যমুখী ফুলটা কেড়ে নেয়। তারপর বৃষ্টির চোখের দিকে সোজাসুজি তাকিয়ে বলে, ফুলটা কেমন হবে আপু? বুকের ভেতরটা কেমন একটা ছটফট করতে থাকে বৃষ্টির। আকাশ অন্য কারোর সাথে এত কাছাকাছি থেকে তার এক অদ্ভুত অবাধ্য কষ্ট হচ্ছে। তবু সব কষ্ট নিজেকে ভেতরে চেপে নিজের সামনে নিয়ে মুখে একটা হালকা কৃত্রিম হাসি ফুটিয়ে বলে, জি স্যার, অনেক সুন্দর, ম্যামকে দিতে পারেন এটা। আকাশ কোনো দ্বিধা না করে সূর্যমুখী ফুলটা সোজা মেয়েটার দিকে বাড়ি দিয়ে বলে, নাও। মেয়েটা খুশিতে একদম আত্মহারা হয়ে যায়। ফুলটা হাতে নিয়ে সে বৃষ্টিকে অবাক করে দিয়ে রাস্তার মধ্যে শটাং আকাশকে জড়িয়ে ধরে আহ্লাদে বলল, থ্যাংক ইউ সো মাচ। ওদের এই দৃশ্য দেখে মুহূর্তের মধ্যে বৃষ্টির 2 হাত শক্ত মুষ্টি হয়ে আসে। তীব্র এক হিংসায় যেন সারা শরীর জ্বলে খাক হয়ে যেতে থাকে। বাবার একমাত্র আদরের মেয়ে, এত বড় জ্বলন্ত কষ্ট সহ্য করার মতো কোনো ক্ষমতা নেই। নিজের ভেতরে সেই অবাধ্য ক্ষোভ আর হিংসায় কিছুতেই সামলাতে না পেরে এক সজোরে সামনে থাকা সেই সূর্যমুখী ফুলের বালতিতে লাথি বসায়। লাথি লাগার সাথে সাথে বড় বালতিটা নড়েচড়ে উঠে ঠাস করে মাঝ রাস্তায় আছাড় খেয়ে পড়ে। নিমিষের মধ্যে বালতিতে থাকা সুন্দর সুন্দর সব সূর্যমুখী ফুল ধুলোবালি ছড়িয়ে রাস্তায় ছড়িয়ে ছিটে যায়। হঠাৎ এই বিকট শব্দে মেয়েটা তড়িৎ গতিতে আকাশকে ছেড়ে সোজা হয়ে দাঁড়ায়। আকাশও চমকে উঠে রাস্তায় পড়ে থাকা বালতি আর ফুলগুলোর দিকে এক পলক তাকায়। সহসা নিজের ভিতরে তীক্ষ্ণ নজরটা বৃষ্টির দিকে ঘুরিয়ে বেশ অবাক হওয়ার ভান করে জিজ্ঞেস করে, কি হয়েছে আপু? আপনি এইভাবে বালতিতে লাথি দিলেন কেন? আকাশের মুখে এই নির্লজ্জ প্রশ্ন শুনে বৃষ্টির রাগে নিজের জ্ঞান হারিয়ে ফেলার মতো অবস্থায় চলে যায়। সব ভয় ডর বলে সে সোজা আকাশের চোখের দিকে তাকিয়ে চেঁচিয়ে বলে, বালতিতে লাথি না দিয়ে আপনার বুকে লাথি দেওয়া উচিত। টিচার একটা, ফ্ল্যাটবাস টিচার। বলে বৃষ্টি আর এক সেকেন্ডও সেখানে দাঁড়ায় না। হন করে দোকানের ভিতরের দিকে এসে নিজের ব্যাগটা তুলে নেয় এবং শাকিনের উদ্দেশ্যে বলে, ভাইয়া আমি বাসায় যাচ্ছি, শরীরটা বড্ড খারাপ লাগছে আমার। শাকিন কিছু বুঝে ওঠার আগে বৃষ্টির দোকান থেকে ঝড়ের গতিতে বেরিয়ে যায়। মনের ভেতরে ক্ষোভের মেশিনের মতো পা চালিয়ে সে দ্রুত রাস্তার মোড়ে চলে আসে আর একটা ফাঁকা রিক্সা ডেকে ঝটপট উঠে পড়ে। রিক্সা চলতে শুরু করলে এতক্ষণ চেপে রাখা বাঁধ ভাঙা চোখের পানি টপ টপ করে গাল বেয়ে ঝরতে থাকে। বৃষ্টি নিজের ওড়না দিয়ে মুখটা আড়াল করে ফুঁপিয়ে ওঠে। কেন এমন হচ্ছে তার সাথে? সে নিজেও তো এই ধাঁধার কোনো উত্তর খুঁজে পাচ্ছে না। ওই হিটলার আকাশকে অন্য কোনো মেয়ের পাশে রেখে তার বুকের ভিতরটা এভাবে দুমড়ে মুচড়ে উঠছে কেন? কেন এত রাগ হচ্ছে? সে নিজের ভেতরে মনে এই অদ্ভুত চঞ্চলতা কিছুতেই ভেবে পায় না। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার আগে দোকান থেকে কোনোমতে ভালো একটা গোসল করে একদম পরিষ্কার হয়ে বাড়ি ফেরে রূপা। কাদা সেই ভূতুড়ে রূপ ধুয়ে মুছে সে এখন সম্পূর্ণ স্বাভাবিক। ড্রয়িং রুমে পা রাখতে রূপাকে দেখে আহসান রহমান, আতিক রহমান, হাজি রহমান একদম সোফায় বসে বেশ গম্ভীর মুখে কিছু একটা নিয়ে আলোচনা করছেন। এহসান রহমান সচরাচর এত তাড়াতাড়ি বাড়িতে দেখা যায় না। আজ তাকে অসময়ে ড্রয়িং রুমে বসে থাকতে থেকে রূপা বেশ অবাক হয়। সে পা টিপে টিপে চুপচাপ তাদের কাছাকাছি এসে এহসান রহমান রূপাকে ভেতরে ঢুকতে থেকে মুখ তুলে চাইলেন এবং স্নেহভরে বললেন, এসেছিস মা? যাও জলদি একটু রেডি হয়ে নাও। বৃষ্টি হতে এতক্ষণে রেডি হয়েই গেছে। রূপা নিজে বিস্ময় চেপে রাখতে না পেরে জিজ্ঞেস করল, কেন বাবা, কোথায় যাচ্ছি আমরা? এহসান রহমান বিস্তারিত কিছু না জেনে শুধু বললেন, হ্যাঁ মা, এখন আর কথা না বাড়িয়ে সময় নষ্ট করো না, যাও। রূপা আর কোনো প্রশ্ন না করে মাথা নাড়িয়ে চুপচাপ নিজের ঘরের দিকে চলে যায়। রুমে ঢুকতে থেকে বৃষ্টি আসলে আয়নার সামনে দাঁড়িয়ে মন দিয়ে রেডি হচ্ছে। আয়নায় প্রতিবিম্ব রূপাকে ঢুকতে থেকে বৃষ্টি মুখ নাতে ঘুরিয়ে বলল, এসেছিস, জলদি রেডি হয়ে নে। রূপা টেবিল থেকে ক্যান্ডিকে তুলে নিয়ে নেয়। তারপর বৃষ্টির দিকে তাকিয়ে বলল, হঠাৎ এভাবে রেডি হতে বলছিস কেন? কোথায় যাচ্ছি আমরা?
বৃষ্টির চোখের কোণে আলতো করে কাজল পড়তে পড়তে জবাব দেয়, আমি নিজেই জানি না। আঙ্কেল হুট করে বাইরে থেকে এসে বললেন ঝটপট রেডি হতে। তোর কথা জিজ্ঞাসা করছিল, তাই আমি বানিয়ে বানিয়ে বললাম তুই এখনও কলেজে আসিস। আর আমার শরীরটা খারাপ বলে আমি একটু আগে চলে এসেছি। বৃষ্টির কথা শুনে রূপার ঠোঁটের কোণে একটা চতুর হাসি ফুটে ওঠে। সে ক্যান্ডির মাথায় হাত বদলে পেলে, ওই জন্য তোকে আজকে আমি আসার সময় রাস্তার মোড়ে পাইনি। বৃষ্টি কাজলদানিটা টেবিলে নামিয়ে দেখে রূপার দিকে ঘুরে তাড়া দেয়, এখন আর এসব ফালতু কথা বাড়িয়ে সময় নষ্ট করিস না তো, জলদি রেডি হ। রূপা আর কথা না বাড়িয়ে ওয়ার্ডরোব থেকে তার পছন্দের একটা সারারা স্যুট বের করে নিয়ে দ্রুত পরে নেয়। জামাটি এক অদ্ভুত সুন্দর ম্যাজেন্ডা পিঙ্ক মিষ্টি গোলাপি রঙের। হাঁটু পর্যন্ত লম্বা কুর্তাটা গলা থেকে শুরু হয়ে সারা বুকে রুপোলি সুতা জড়িয়া সিকুইন নিখুঁত যা কৃত্রিমলে হালকা ঝিলমিল করছে। কুর্তার হাতা আর নিচের চওড়া বর্ডারে রয়েছে এই একই রকম ভারী কাজের চওড়া লেন্স। এই কুর্তার নিচে সে পড়েছে ঘেরওয়ালা চমৎকার এক সারারা প্লাজো। ধপধপে অফ হোয়াইট রঙের এই সারাটি নিচে নামার সাথে সাথে স্কার্টের মতো চওড়া হয়ে নিচে নেমে গেছে, যার একদম শেষ প্রান্ত জুড়ে কুর্তার সাথে ম্যাচিং করা গোলাপি রঙের সূক্ষ্ম সুতার পাড় বসানো। কাঁধে একপাশে নিয়ে রূপা ওড়নাটি ঝুলিয়ে নিছে, সেটিও অফ হোয়াইট রঙের একদম পাতলা নেটের, যার চারিদিকে বর্ডার গোলাপি রঙের পটি দেওয়া। আয়নার সামনে দাঁড়িয়ে গায়ে গলিয়ে নিল এক জোড়া ধপধপে সাদা রঙের আরামদায়ক ও ট্যান্ডি স্ল্যাপ হিল জুতো, যা তার এই ট্র্যাডিশনাল লুকের সাথে একদম পারফেক্টলি মানিয়ে নিছে। খুব হালকা মেকআপ করে নেয়, ঠোঁটে হালকা খয়েরি রঙের লিপস্টিক দেয়। তারপর সে ড্রেসিং টেবিল থেকে কানের দুল বের করতে গেলেও ঠিক তখনই তার সাজিয়ে রাখা ডজন ডজন চুড়ির মাঝে তার চোখ গেল। সবুজ, কালো, হলুদ চুড়ির মাঝখানে চিকচিক করছে এক ডজন সাদা পাথরের চুড়ি। চুড়িগুলো দেখে বুকের ভেতরটা কেঁপে ওঠে রূপার। এই চুড়িগুলো বাঁধন তাকে দিয়েছিল, যা কখনো পরায়নি। ঠিক কী মনে করে একটু হেসে রূপা চুড়িগুলো বের করে ফেলে, সাথে বাঁধনের দেওয়া পাথরের সে ব্যান্ডটাও বের করে নেয়। একজোড়া সাদা ঝুমকো কানের দুল বের করে দ্রুত সেগুলো শরীরে জড়িয়ে নেয়। সবশেষে চুলগুলো ছেড়ে ব্রাশ করে দেয় উন্মুক্ত চুলগুলো একদম হাঁটুতে গিয়ে থেকে। বৃষ্টি এতক্ষণ বসে চুপচাপ ফোন স্ক্রল করছিল। হঠাৎ সামনে চোখ যেতে রূপাকে দেখে সে এক লাফে দাঁড়িয়ে পড়ে। রূপা! রূপা পেছন ফিরে তাকায়। সে অবাক হয়ে বলে, কী হয়েছে, এভাবে চিৎকার দিলি কেন? বৃষ্টি রূপার কাছে এত পুরো ড্রেস খুঁটিয়ে দেখে উচ্ছ্বসিত হলো, ওয়াও, বিশ্বাস করবি না, জাস্ট অসাধারণ লাগছে তোকে। রূপা বৃষ্টির দিকে তাকে মিষ্টি হেসে বলে, তোকেও সুন্দর লাগছে, চল একটা সেলফি হয়ে যাক। দুজনে মিলে অনেক রকম স্টাইল করে বেশ কিছু ছবি তুলে সবশেষে সাজগোজের পর্ব চুকিয়ে বৃষ্টি আর রূপা ঘর থেকে বেরোয়। ড্রয়িং রুমে আসতে দেখে শান্তা অলরেডি রেডি হয়ে বেশ ভাব নিয়ে নিজের ছবি তুলছে। হুট করে শান্তার চোখে পড়ে রূপার দিকে। এক পলক রূপার ওই অলিন্দ সুন্দর রূপের দিকে তাকিয়ে কেমন যেন হিংসে মুখটা মচকে অন্যদিকে ঘুরিয়ে নেয়। শান্তার এই অদ্ভুত কাণ্ড রূপার চোখ এড়ায় না। আজ বেশ কয়েকদিন ধরে সে লক্ষ্য করছে শান্তা তার সাথে ঠিকঠাক কথা বলছে না, কেমন যেন খিটখিটে ব্যবহার করছে। রূপা কিছুতেই মাথা মুন্ডু বুঝতে পারছে না যে শান্তা হঠাৎ কেন তার সাথে এমন আচরণ করছে। ওদিকে শান্তা নিজের তোলা ভালো ভালো ছবিগুলো বেছে বেছে নিয়ে তাড়াতাড়ি বাঁধনের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেয়, সাথে সাথে বেশ আহ্লাদি করে মেসেজ লিখে, কেমন লাগছে আমাকে ভাইয়া? ওপাশ থেকে কোনো রিপ্লাই নেই। শান্তা এর আগে অনেকগুলো মেসেজ দিয়েছে হোয়াটসঅ্যাপে বাঁধনে, কিন্তু বাঁধনে একটারও টেক্সটের জবাব দেয়নি। মেসেজগুলো ওভাবে পড়ে থাকতে থেকে শান্তা মনে মনে ভীষণ রাগ হলো। মনে মনে বিড়বিড় করে উঠল, একটু দেখলে একটু দেখলে বা একটা রিপ্লাই দিলে কি এমন ক্ষতি হতো। রূপা কিছুটা এগিয়ে এসে শান্তার কাছে, শান্তার দিকে তাকিয়ে মিষ্টি এসে বলল, আপু, তোমাকে অনেক সুন্দর লাগছে। শান্তা প্রচণ্ড বিরক্ত রূপার দিকে এক পলক তাকিয়ে মুখটা ঘুরিয়ে নিল, থ্যাংক ইউ বলে শান্তা আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে বাইরের উদ্দেশ্যে চলে গেল। রূপা একটা দীর্ঘশ্বাস ফেলে চুপচাপ দাঁড়িয়েছে। এরপর আহসান রহমান, রূপা, শান্তা আর বৃষ্টিকে সাথে নিয়ে গাড়ি করে বেরিয়ে পড়ে। রাত 9টার দিকে বাঁধনের বাড়ি ফিরে। শরীরটা তার ভীষণ ক্লান্ত। থানায় একজন পুলিশ সদস্যের বার্থডে ছিল। সেই বার্থডে চেঁচামেচি হট্টগোল মাথাতে
একদম ধরে গেছে তার। সে আর দেরি না করে তাড়াতাড়ি এসে 15 মিনিটে শাওয়ার নিয়ে একটা নেভি ব্লু রঙের টি শার্ট আর সাদা ট্রাউজার পরে নেয়। তোয়ালে দিয়ে ভেজা চুলগুলো মুছতে মুছতে সে আয়নার সামনে এসে দাঁড়ায়। হঠাৎ করে সে অনুভব করে পুরো বাড়িটা কেমন যেন অতিরিক্ত নীরব লাগছে। সে কীভাবে জানি চুল মুছতে মুছতে ধীর পায়ে রূপার রুমের সামনে এসে দাঁড়ায়। হালকা করে দরজায় নক করতে লক না থাকা দরজাটা একটু খুলে যায়। সে ভেতরে দেখে পুরো রুম ফাঁকা। রুমের ভেতরে পা রাখতে চারিদিকে তাকাতে শুরু করে বাঁধন। রূপ, রূপ। পরপর 3টে ডাক, কিন্তু কোনো সাড়া না পেয়ে সে নিচে নেমে এসে ড্রয়িং রুমে এসে দেখে সোফায় বসে শিল্পী রহমান মন দিয়ে টিভি দেখছে। বাঁধন শিল্পী রহমানের দিকে তাকিয়ে বলে, কাকিয়ে রূপ কোথায়? শিল্পী রহমান টিভির দিক থেকে চোখ ফিরে বলে, তোর বাবা আর কাকা মিলে রূপ, শান্তা আর বৃষ্টিকে নিয়ে ওদের এক অফিস ক্লায়েন্টের মেয়ের বার্থডে পার্টিতে গেছে। তুই বস, আমি কফি বানানোর জন্যে। বাঁধন কফির কথা কানে না তুলে গম্ভীর গলা বলে, কখন গেছে? শিল্পী রহমান বলে, সন্ধ্যায় গেছে, চলে আসবে হয়তো ওখানে ও। সংক্ষিপ্ত বাক্যটুকু উচ্চারণ করে বাঁধন হনহন করে নিজের রুমে চলে গেল। কোনো কিছু ভালো লাগছিল না তার। তার রূপ বার্থডে পার্টিতে গিয়েছিল, কেমন সেজেগুজে গিয়েছে তাও সে জানে না। এমনকি তাকে একটাবারও বলে যায়নি। এত বড় সাহস হয়ে গেছে মেয়েটার। রাগে আর অস্থিরতায় সে নিজের ঘরের দেওয়ালে সজোরে একটা ঘুষি মেরে বিড়বিড় করে বলল, বাড়ি আয় খালি, তারপর দেখাচ্ছি। রাত 10টার দিকে আহসান রহমান আর মেয়েদের নিয়ে বাড়ি ফেরেন। জার্নি আর পার্টির ধকল শেষে সবাই যখন খুব ক্লান্ত, বাড়ি ফিরে বৃষ্টি সোজা এসে ওয়াশরুমে ঢুকেছে। ওদিকে রূপার মনটা কেমন জানি অস্থির লাগছে। কোনো কিছুতে ভালো লাগছে তার। তাই জামাকাপড় চেঞ্জ করে সে আদরের খরগোশ ক্যান্ডিকে কোলে তুলে নিয়ে একাকী ছাদে চলে যায়। কিছুক্ষণ ছাদের হালকা ঠান্ডা বাতাস গায়ে মেখে মনটা কিছুটা হালকা করার চেষ্টা করে। তারপর ধীর পায়ে নিচে নামার উদ্দেশ্যে রওনা দেয়। সিঁড়ি কয়েক ধাপ নামতে রূপার চোখ চলে যায় নিচের করিডোরের দিকে। বাঁধন ফোনে কথা বলতে বলতে সেই করিডোর দিয়ে এগিয়ে আসছে। রূপা কিছু বুঝে ওঠার আগেই বাঁধনের চোখ পড়ে সিঁড়িতে দাঁড়িয়ে থাকা রূপার উপর। মুহূর্তে দুজনের চোখাচোখি হয়ে যায়। রূপাকে এই রূপে দেখে বাঁধনের বুকের বাম পাশটা যেন 1 সেকেন্ডের জন্য ধক করে ওঠে। নিজের অজান্তে হৃৎস্পন্দন দ্রুত হতে শুরু করে। ম্যাজেন্টা পিঙ্ক আর হালকা মিষ্টি রঙের চমৎকার সারারা স্যুট, তার উপর লম্বা কালো চুলগুলো বাতাসে কিছুটা এলোমেলো হয়ে ছড়িয়ে আছে রূপার গায়ে। আর সবচেয়ে বড় কথা, রূপার মাথায় জ্বলজ্বল করছে তার নিজের দেওয়া পাথরের ব্যান্ডটি। ফোনের ওপাশে অখিল অনবরত হ্যালো হ্যালো করে চিৎকার করে যাচ্ছে, কিন্তু সেই চেনা কণ্ঠের একটা কথাও এখন আর বাঁধনের কানে ঢুকছে না। সে তীব্র এক ঘোরের মধ্যে শুধু রূপার দিকে তাকিয়ে আছে। এদিকে হুট করে বাঁধনকে এভাবে সামনে দেখে রূপার সারা শরীরের লোম খাড়া হয়ে ভয়ে হাত পা একদম ঠান্ডা হয়ে আসে। মনের ভেতরে একটা তীব্র আতঙ্ক। আজ থানায় সেই কাদামাখা মেয়েটার রূপে বাঁধন তাকে চিনে ফেলেনি তো? সে স্পষ্ট খেয়াল করছে বাঁধন এক দৃষ্টিতে তার দিকে তাকিয়েছে। কিন্তু এভাবে তাকিয়ে থাকার কারণ কি? হঠাৎ করে রূপার মনে পড়ে যায় সে আজ বাঁধনের দেওয়া জিনিসগুলো পরে আছে। মাথায় সেই ব্যান্ড আর হাতে 1 ডজন সাদা পাথরের চুড়ি। টের পাওয়ার সাথে সাথে চরম আতঙ্কে নিজের বাম হাতটা ঝটপট পেছনে লুকে পড়ে, আর ডান হাত দিয়ে কাঁধের একটা কাছে ক্যান্ডিকে আরও শক্ত করে চেপে ধরে কাঁপতে কাঁপতে সিঁড়ি দিয়ে নিচে নেমে যেতে করিডোরে পা রাখতে সে একদম বাঁধনের মুখোমুখি হয়ে যায়। রূপ একদম সামনে আসতে বাঁধনের ঘোর ঘাটে। সে ফোনের ওপাশে থাকা অখিলকে দ্রুত বলে, অখিল, আমি একটু পরে কল করছি। বলে সে ফোনটা পকেটে ঢুকিয়ে নেয়। তারপর দ্রুত প্যান্টের পকেটে গুজে বেশ গম্ভীর হয়ে দাঁড়িয়ে থেকে রূপা ভয়ে নিজের মাথাটা একদম নিচু করে। বাঁধন তীক্ষ্ণ নজরে রূপার দিকে তাকিয়ে থমথমে গলা বলে, আমি তোকে নিষেধ করেছিলাম না হিজাব ছাড়া বাইরে বের হতে? কথাটা শুনে বিদ্যুৎ চমকানোর মতো শিউরে ওঠে রূপা। কী উত্তর দিবে মাথায় যেন কিছু কাজ করছে না। বাঁধন তার গম্ভীর কণ্ঠস্বর আর শক্ত করে বলে, আমি এক কথা দুবার বলতে পছন্দ করি না রূপ। বাঁধনের সে ধারালো কণ্ঠ শুনে রূপার বুকটা ভয়ে ধুরুধুরু করে ওঠে। এখন কি বলবে সে? কেন সে এত সেজেগুজে হিজাব ছাড়া বাইরে গিয়েছিল? নিজের ভেতরে চরম ভয়টা চেপে কোনোরকম কাঁপতে কাঁপতে রূপা বলে, আসলে ওই ভাইয়া আমি। রূপার কথা শেষ হওয়ার আগে বাঁধন প্রচণ্ড রেগে একদম চেঁচিয়েছে, তোতলাচ্ছিস কেন? ভালো করে বলতে পারিস না? রূপার এই হুঙ্কারে রূপ বাঁধনের এই হুঙ্কারে রূপা ভয়ে নিজের চোখ দুটো শক্ত করে বন্ধ করে ফেলে। আর কোনো উপায় না পেয়ে এবার একদম
নিঃশ্বাসে সত্যিটা বলে দেয়। স্বাস্থ্য খুব ভালো লাগে তাই সেজে গেছি। কথাটা রূপার মুখ থেকে বের হওয়ার আগে মুহূর্তে বাঁধন তীব্র ক্ষোভে ঠাস করে একটা প্রচণ্ড চড় বসিয়ে দেয় রূপার ফর্সা গালে। তারপর সে বিকট শব্দে পুরো কড়িটার জন্য এক লোমহর্ষক আতঙ্কে কেঁপে ওঠে। রূপার কোল থেকে ক্যান্ডিটা ছিটকে মেঝেতে পড়ে যায়। গালে হাত দিয়ে রূপা অনেক কষ্টে নিজের চোখের জল আর কান্না আটকে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। চড়ের চোটে তার ফর্সা গালটা মুহূর্তের মধ্যে একদম লাল হয়ে যায়। বাঁধনের আগে কাঁপতে কাঁপতে তেজি গেল বলে, সে যে কি দেখাতে চাস? বাইরের ছেলেদের নিজের রূপ দেখাতে চাস? তোর সাহস কী করে হয় আমার নিষেধের পরও হিজাব ছাড়া বাইরে বেরোয়? রূপ নিজেকে সামলাতে পারে না, তার শরীর ভয়ে থরথর করে কাঁপছে। সে মাথা নিচু করে আকুল বলে কাঁদতে কাঁদতে বলে, সরি বাঁধন ভাইয়া, আর হবে না। আমি কথা দিচ্ছি কখনো আপনার কথা অমান্য করবে না। আজকের মতো মাফ করে দেন প্লিজ। চোখ জোড়া শক্ত করে বন্ধ করে নিজের তপ্ত ওষ্ঠজোড়া কামড়ে ধরে বাঁধন। এই মেয়ে কাঁদলে তার বুকের গভীরে কোণে এক অদ্ভুত আদিম নেশা চড়ে ওঠে। রূপার কান্না, এই ব্যাকুলতা সে সহ্য করতে পারে না। মেয়েটার দিকে তাকিয়ে থাকলে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে চরম দুর্বল হয়ে পড়ে। বাঁধনকে চোখ বন্ধ করে থাকতে দেখে রূপা কাঁপতে কাঁপতে নিচু হয়ে মেঝে থেকে ছটপটে ক্যান্ডিকে কুড়িয়ে নিজের বুকে তুলে নেয়। ঠিক তখনই ছট করে চোখ খুলে বাঁধন, আর তীক্ষ্ণ শিকারীর নজরে এড়ালে না যে রূপ অতি সাবধানে তার বাম হাতটা নিজের পেছনে লুকিয়ে রেখেছে। এক জোড়া ঘন ভ্রু কুঁচকে সন্ধিহান করে জিজ্ঞেস করে, হাতটা ওইভাবে পিছনে রেখেছিস কেন? রূপা তখন ফুপিয়ে কাঁদতে কাঁদতে ভেজা গলায় ভাঙা গলায় বলে, কিছু না, এমনি ভাইয়া। বাঁধন এক কদম এগিয়ে এসে তার চওড়া বুকে পুরুষালী সুবাস আর গায়ে তাপে করিডোরে বাতাস ভারী হয়ে ওঠে। সে গম্ভীর থমথমে বলে, কিছু না বললে ওভাবে লুকিয়ে রেখেছি কেন? দ্বিতীয় থাপ্পড় খেতে না চাইলে ভালো ভালো হাতটা সামনে বের করে, কী লুকাচ্ছিস আমার থেকে? আবারও চরখার ভয়ে পুরো শরীর থরথর করে কাঁপতে থাকে রূপার। আর কোনো উপায় না পেয়ে সে নিজের বাম হাতটা ধীরে ধীরে সামনে নিয়ে এসে বাঁধনের দিকে দেয়। ডান হাতে ক্যান্ডিকে নিজের বুকের নরম ভাঁজে শক্ত করে চেপে ধরে ভয়ে মাথা নিচু করে কোনোমতে বলে, আপনার দেওয়া চুড়িগুলো পরেছি, যদি দেখে বকা দেন তাই লুকিয়ে রেখেছিলাম। নিজের শক্ত ঘাটটা কিছুটা নিচু করে রূপার ফর্সা মসৃণ হাতের কবজির দিকে তাকায় বাঁধন। করিডোরের মৃদু আলোয় রূপার দুধে হালতা ত্বকের উপর সাদা পাথরের চুলগুলো ঠিক যেন খাঁটি মুক্তার মতো চিকচিক করছে। রূপার ফর্সা ত্বকের ছোঁয়াবে চুড়িগুলোর সৌন্দর্য যেন বহুগুণ বেড়ে গেছে। ঠোঁটের কোণে এক চিলতেই তৃপ্তি, অতি সূক্ষ্ম বাঁকা হাসি ফুটিয়ে ওঠে বাঁধন। কিন্তু পরপর রূপার ফুপিয়ে ওঠা সেই চাতক সুর তার কানে এসে ধাক্কা খায়। সে ফের তার গভীর নেশাতুর চোখ জোড়া তুলে তাকায় বাঁধনের মুখের দিকে। কাঁদতে কাঁদতে নিজের গাল দুটো একদম রক্তিম লাল করে ফেলেছে মেয়েটা। বাঁধন বেশ কয়েকবার লক্ষ্য করছে, এই মেয়েটা একটু কাঁদলেই বা তার গায়ের চামড়া সামান্য আঘাত লাগলেই অল্পতে গাল দুটো এমন টকটকে লাল হয়ে যায়। চোখের জল ভেজা সেই লালচে গাল আর কাঁপতে থাকা ওষ্ঠাধর দেখে বাঁধনের বুকের ভেতর এক তীব্র ঝড় বয়ে যায়। কি অনিন্দ সুন্দর, কি মারাত্মক মাদকতা এই রূপের মাঝে! দুই হাত পকেট থেকে বেরিয়ে এসে বাঁধনের, তার প্রতিটি শিরায় উপশিরায় এক অবদ্ধ আদিম ইচ্ছে চারা দিয়ে উঠেছে। রূপার এই অবদ্ধ রূপার ফর্সা ত্বকের ছোঁয়া পেয়ে চুড়িগুলোর সৌন্দর্য যেন বহুগুণ বেড়ে গেছে। ঠোঁটের কোণে এক চিলতে তৃপ্তি, অতি সূক্ষ্ম বাঁকা হাসি ফুটিয়ে ওঠে বাঁধনে। কিন্তু পরক্ষণে রূপার ফুপিয়ে কাদা সে চাতক সুর কানে এসে ধাক্কা খায়। সে ফের গভীর নেশাতুর চোখ জোড়া তুলে তাকায় রূপার মুখের দিকে। কাঁদতে কাঁদতে নিজের গাল দুটো একদম রক্তিম লাল করে ফেলেছে মেয়েটা। বাঁধন বেশ কয়েকবার লক্ষ্য করছে, এই মেয়েটা একটু কাঁদলে তার গায়ের চামড়ায় সামান্য আঘাত লাগলে অল্পতে গাল দুটো এমন টকটকে লাল হয়ে যায়। চোখের জলে ভেজা সেই লালচে গাল আর কাঁপতে থাকে ওষ্ঠাধর থেকে বাঁধনের বুকের ভিতর এক তীব্র ঝড় বয়ে যায়। কি অনিন্দ সুন্দর, কি মারাত্মক মাদকতা এই রূপের মাঝে! দুহাত পকেট থেকে বেরিয়ে আসে বাঁধনের, তার প্রতিটি শিরায় উপশিরায় এক অবাধ্য আদিম ইচ্ছে চারা দিয়ে উঠছে। রূপার এই অবাধ্য কান্না, তার ফর্সা শরীরে কাঁপুনি আর ঠোঁটের কোণে রক্তাভ হাবা থেকে বাঁধনের অদমিত পুরুষালী মন তীব্রভাবে ব্যাকুল হয়ে ওঠে অন্য কিছু করতে, রূপাকে নিজের আরও কাছে টেনে নিতে। নিজেকে আর কোনো রকম ধরে রাখতে পারে না বাঁধন।
এক তীব্র হিংস্র ঝটকায় রূপার নরম হাতটা নিজের দিকে টেনে আনে। আকস্মিক টানে শরীরে ভারসাম্য হারিয়ে সোজা পাথরের মতো শক্ত চওড়া বুকে আছড়ে পড়ে রূপা। বাঁধনের বলিষ্ঠ স্পর্শে রেশমি শরীরে বিদ্যুৎ তরঙ্গের মতো এক তীব্র কাঁপনে ঝিলিক ওঠে। পুরুষ এলে গায়ের সুবাস, তামাক আর ঘামের এক অদ্ভুত মাদকতা রসিকানন্দ মগজে পৌঁছে মাত্র নিস্তেজ হতে শুরু করে পুরো শরীর। পায়ের তলার মাটি হারিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে। অবশ হয়ে আসা শরীরটা নিজের নিয়ন্ত্রণ থাকে না রূপার। সে জবুথবু হয়ে চওড়া বক্ষে লেপ্টে যায়। হাত পা নিষ্প্রণ হয়ে আসে এক অদ্ভুত সম্মোহনে। অন্তত যত্ন করে নিজের খসখসে বুড়ো আঙ্গুল দিয়ে রূপার চোখের নোনা জলটুকু মুছে দেয় বাঁধন। শক্ত আঙ্গুলের ছোঁয়া গালে লেপ্টে থাকা কান্নাকে আরও গাঢ় করে থাকে। ঠিক কানের কাছে নিজের তপ্ত ঠোঁটজোড়া ঠেকিয়ে বেশ নিচু ভারী পাথরের মতো শক্ত গলায় বলে বাঁধন, আই ডোন্ট ওয়ান্ট টু হার্ট ইউ রূপ। তোকে আঘাত করার কোনো ইচ্ছে আমার থাকে না, কিন্তু তুই প্রতিবার তোর এই অভদ্রতাকে আমাকে বাধ্য করিস, যার জন্য নিজের অজান্তে তোকে এইভাবে হার্ট করে ফেলি। তেজি পুরুষের গুর কথার অন্তর্নিহিত মানে কিছু বুঝতে পারে না রূপা। ডরভরা মায়াবী বাদামি চোখ জোড়া মেলে নিষ্পাপ তীব্র আতঙ্ক তাকিয়ে থেকে নিজের শক্ত বাম হাত দিয়ে রূপার সরু মেধিন কোমরটা খামচে ধরে উপরে তুলে নিজের পেশিভুল শরীরের সাথে লেপ্টে নেয় বাঁধন। রূপার বুকের দ্রুত ওঠানামা আর শরীরের প্রতিটি ভাঁজ চওড়া বক্ষপটলের সাথে মিশে যাচ্ছে। নিজের হাড় মাংসের সাথে মেয়েটিকে যেন পিষে মিশিয়ে ফেলতে চায়। কাঁপতে থাকা রক্তাক্ত ঠোঁটে ঠিক 1 ইঞ্চি দূরত্বে নিজের ওষ্ঠাধর রেখে চোখে তীব্র জেদার আদিম অধিকারবোধ ফুটিয়ে ফিসফিসে বলে ওঠে বাঁধন, লিসেন টু বি ফি কেয়ারফুলি বেবি। যে রূপের আগুনে আমি দিনরাত পড়েছি অন্য কোনো ব্লাডি পারসন যেখানে চোখ সেঁকতে দিব না আমি। দিস বিউটি ইজ মাইন, অনলি মাইন। এই রূপের প্রতিটি কোণা প্রতিটি ভাঁজের একান্ত মালিক শুধু আমি। আমার আখি নয়ন ছাড়া অন্য কেউ তোকে নজর দেখারও সাহস করবে না। প্রাণ খুলে তোর ফর্সা শরীর প্রশংসা করার অধিকারটুকু আমার। আমার জিনিস অন্য কেউ ছুঁয়ে দেখা তো দূরের কথায়। এই রূপের দিকে চোখ তুলে তাকানো, আই সোয়ার নিজে এই হাত দিয়ে তার চোখ দুটো আমি টেনে তুলব। ওষ্ঠজোড়া হা হয়ে এসে রমণীর বড় বড় হয়ে যায় ভরা ভরা চোখ জোড়া। কিছু বুঝতে পারে না এই পুরুষের তীব্র আচরণ। এমন থমথমে পরিস্থিতির মাঝে কোল থেকে ছটফট করে লাফিয়ে মেঝেতে পড়ে যায় ক্যান্ডি। তার দূরে কে চুপচাপ দাঁড়িয়ে থেকে পুরুষটি আদিম চোখ জোড়া স্থির হয়ে থাকে রমণী হা হয়ে যায় ওষ্ঠের দিকে। ভয়ের আবেশে তিরতির করে কাঁপছে ওষ্ঠাদ্বার। পুরুষের ভেতরে তীব্র ইচ্ছে চারা দিয়ে উঠে কাঁপতে থাকা ওষ্ঠজোড়া নিজের সম্পূর্ণ আয়ত্তে নিয়ে পিষে ফেলতে। নিজেকে সামলানো বড্ড কঠিন হয়ে পড়ছে তার পক্ষে। এই রমণীর যেন কড়া টাকিলা নেশায় থেকেও 1000 গুণ ভয়ঙ্কর কোনো ডাক নেশা, যা শিরায় শিরায় আগুন জ্বালিয়ে দিচ্ছে। চোখ জোড়া আর স্থির হয়ে রমণীর গভীর চোখের দিকে তাকিয়ে চরম নেশালো কণ্ঠে ফিস করে বলে ওঠে পুরুষটি, তুই এত সুন্দর কেন রূপ? দেখলে নিজেকে হারিয়ে ফেলি তোর মাঝে। ইউ আর ড্রাইভিং মি ক্রেজি। যখন একটু ছুঁয়ে দিই রাগ করবি। উত্তরে আশা করে না পুরুষটি। নিজের আয়ত্তে ঝড়ের গতিতে নিতে চায় রমণীর ওষ্ঠজোড়া। ঠোঁটে ঠোঁট লাগার মুহূর্তে চোখ বন্ধ হয়ে আসে রমণীর। একদম নিস্তেজ হয়ে শরীরের পুরো ভর ছেড়ে দেয়। ঠিক তখনই থমকে যায় বাঁধন। তাকিয়ে দেখে চোখ বন্ধ করে এক নিথর হয়ে আছে রূপা। শরীরে কোনো নড়াচড়া নেই। বুঝতে বাকি থাকে না মেয়েটা যে তীব্র আতঙ্কে আর আবেশে জ্ঞান হারিয়েছে। এক চরম বিরক্তিতে দাঁতে দাঁত চেপে সে ঝটকায় রূপাকে পাজাখোলা করে তুলে নেয় বাঁধন। কোনো দিকে না দেখে সোজা পা বাড়ায় বেডরুমের দিকে, আর পিছন পিছন গুটিয়ে পায়ে ফলো করতে থাকে ক্যান্ডি। রূপাকে তার রুমে নিয়ে এসে অন্তত আলতো করে বিছানায় শুয়ে দেয় বাঁধন। বৃষ্টি এতক্ষণ ব্যালকনিতে দাঁড়িয়েছিল। সে রুমে এসে হঠাৎ বাঁধনকে দেখে থমকে গায়। চোখ দুটো চলে যায় সোজা বিছানার দিকে। সেখানে রূপা চোখ বন্ধ করে অসাড় হয়ে শুয়ে আছে। বৃষ্টি কিছু বলতে যাবে, কিন্তু ঠোঁট নড়ার আগে হঠাৎ নিচতলা থেকে এক বুক ফাটা কান্নার শব্দ ভেসে আসে। তীব্র সেই কান্নারা যে বৃষ্টি আর বাঁধন দুজনে প্রচণ্ড অবাক হয়।
এই অসময় কিসের কান্না? চরম বিস্ময় নিয়ে একে অপরের দিকে তাকায়। এক মুহূর্তে চুপ থেকে বেশ গম্ভীর গলায় বাঁধন বলল, বৃষ্টি শুনেছ? মনে হয় কেউ কাঁদছে। বৃষ্টি খানিকটা ঘাবড়ে গিয়ে সায় দেয়, হ্যাঁ ভাইয়া, আমিও শুনছি। মনে হয় কোনো মহিলার কান্না। কান্নার বেগ বাড়ছে আর কয়েক সেকেন্ডও দাঁড়ায় না বাঁধন। ঝড়ের গতিতে সিঁড়ি বেয়ে নিচে নেমে এসে তার পিছে পিছে দ্রুত নেমে আসে বৃষ্টি। ড্রয়িং রুমে পা থাকতে তারা দেখে সেখানে বসে অঝোরে কাঁদছে শিল্পী রমন। পাশে বসে রজনী রহমান তাকে সান্ত্বনা দেওয়ার আপ্রাণ চেষ্টা করছে। বাঁধন দ্রুত পায়ে এগিয়ে এসে উদ্বিগ্ন বলে, কী হয়েছে কাকে, কাঁদছো কেন? শিল্পী রহমান কান্নায় ভেঙে পড়া মুখের দিকে তাকিয়ে রজনী রহমান অন্তত শোকাহত গলা বলে, আকাশের বাইক অ্যাক্সিডেন্ট করছে, হসপিটালে নেওয়া হয়েছে। তোমার দাদু, বাবা, কাকা শুনে দৌড়ে গেল। খবরটা শোনা মাত্র আর এক মুহূর্ত নষ্ট করে না বাঁধন। ঝড়ের গতিতে বাড়ি থেকে বেরিয়ে সোজা হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে পৌঁছানোর পর ডাক্তারের কাছ থেকে জানা যায় আকাশ মূলত হাত আর পায়ে বেশ ভালো রকমের চোট পেয়েছে। তবে ভাগ্য চরম ভালো থাকায় মাথায় হেলমেট থাকার কারণে মাথায় কোনো রকম আঘাত লাগেনি। এদিকে বাড়িতে ঘটে যায় আর এক অদ্ভুত ঘটনা। আকাশের এই মারাত্মক অ্যাক্সিডেন্টের খবর শুনে বৃষ্টির মনের ভেতরে কেমন যেন এক পৈশাচিক আনন্দ হতে শুরু হয়। তার মুখ চেপে ধরেও হাসি দমানো যাচ্ছে না। সে দ্রুত রুমে চলে এসে দরজা আটকে আয়নার সামনে দাঁড়িয়ে একাই খিলখিল করে হেসে বলে, ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। ফ্ল্যাটবাজদের সাথে এমন হওয়া উচিত। ইস, কি আনন্দ হচ্ছে আমার। খুশির চোটে বৃষ্টি নিজের অজান্তে ঘরের মাঝখানে কোমর দুলিয়ে নাচতে শুরু করে। হাততালি দিয়ে নাচতে নাচতে মুখে আওড়াতে থাকে, হে বাবা, মার হাবা, খাঁচা বাবা, দে লাড়া চিনি ছাড়া। ও ভাল লাগে, ভাল লাগে, এত আনন্দ কই রাখবো আমি। পাগলের মতো নাচতে নাচতে হঠাৎ এক জায়গায় এসে থমকে যায়। তার মুখের হাসি নিমেষে গায়েব হয়ে যায়। নিজের বুকে হাত রেখে একটু অবাক হয়ে বলে, এক মিনিট, আমার এই আনন্দ কেন লাগছে? ওই হিটলার অন্য একটা মেয়ের সাথে দেখেছি বলে? আরে এতে আবার কি? যে ফ্ল্যাটবাজ হোক আর টিচার হোক, তাতে আমার কি যায় আসে? এসব ভাবনার মধ্যে বিছানায় শুয়ে থাকা রূপের জ্ঞান ফিরে। সেও আকাশের এই ভয়াবহ অ্যাক্সিডেন্টের খবর শুনে ভীষণ কষ্ট পায়। এত তীব্র বুকচাপা কষ্ট আর ব্যাকুলতার ভিতরে কুরে কুরে খেতে থাকে তার। রাত অনেক বেশি হওয়ায় তারা কেউ হসপিটালে যাওয়ার সাহস পায়নি। বাড়ির বড়দের কাউকে এই রাতে হসপিটালে নিয়ে যাওয়ার কথা বললে তারা সকালের কথা থামিয়ে দেয়। সারাটা রাত দুই মেয়ের কাটে চরম ছটফটানি আর এক অদ্ভুত অস্থিরতায়। পরদিন কলেজ ছুটির পর রূপা আর বৃষ্টি তড়িঘড়ি করে আকাশকে দেখার জন্য হসপিটালের উদ্দেশ্যে ছুটে যায়। হসপিটালের উদ্দেশ্যে পৌঁছাতে চারপাশে চড়া ফিনাইল আর স্যাভলনের গন্ধ দম আটকে আসে। বুক টিপটিপ করে এক অজানা আতঙ্ক আর জড়তা নিয়ে দুজনে মাথা নিচু করে আকাশের কেবিনে প্রবেশ করে। পা রাখতে দুই বান্ধবী একসাথে যেন হৃৎপিণ্ড কেঁপে আসে। হাত পা বরফের মতো ঠান্ডা হয়ে সে এক নিমিষে। বেডে শুয়ে আছে নিস্তেজ আকাশ। বাম হাতে সাদা ব্যান্ডেজ, বাম পায়ে মোটা ব্যান্ডেজ করে একটু উঁচিয়ে রাখা হয়েছে। ঠিক বেডের পাশে রাখা কাঠের চেয়ারে বসে আছে বাঁধন। কেবিনে মৃদু হলে তাকে দেখে রূপার চোখ দুটো এক অদ্ভুত মোহে থমকে যায়। চোখের পলক ফেলতে ভুলে যায় মেয়েটা। পুরুষের ফর্সা চওড়া শরীরে লেপ্টে আছে কুচকুচে কালো শার্ট। আদিম গাম্ভীর্যতাকে রেখে থাকা সেই শার্টের হাতাটাতে নিখুঁতভাবে ভাঁজ করে কনুই পর্যন্ত গোটানো। নিচে পেশি স্পষ্ট হয়ে উঠছে তার পেশিবহুল শক্তিশালী সুগঠিত হাত বা পুরুষের রগগুলো। পরনে ধবধবে সাদা জিন্সের প্যান্ট। বাম হাতে জ্বলজ্বল করছে একটা দামি ব্র্যান্ডেড কালো ঘড়ি। পায়ের সাদা স্নিকার যুক্তা। এই প্রথম রূপা দেখল বাঁধনকে এমন রুক্ষ কালো শার্টে দেখল। তাকে একাধারে ভয়ঙ্কর, ডমিনেটিং, রাজকীয়, এক চরম অগ্রাসী, পুরুষ অবয়ব কাঁপানো ধারালো দেখাচ্ছে। বাঁধন অন্তত মনোযোগ দিয়ে গম্ভীর মুখে আকাশের সাথে নিচু স্বরে কোনো একটা জরুরি বিষয় নিয়ে কথা বলছে। নিজেদের মগ্নতায় আকাশ কিংবা বাঁধন কেউই খেয়াল করেনি যে দরজায় দাঁড়ানো রূপা আর বৃষ্টিকে। ঠিক তখনই বাঁধন তীক্ষ্ণ নজর পড়ে রূপা আর বৃষ্টির দিকে। দুজনে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে চোয়াল শক্ত হয়ে ওঠে তার। দাঁতে দাঁত চেপে হাড় কাঁপানো নিরেট করে বলে, ইডিয়েট! কারো কেবিনে ঢোকার আগে পারমিশন নিতে হয়, সেই ম্যানার্সটুকু কি নেই? এসেছিস ভালো কথা, এভাবে চোরের মতো দাঁড়িয়ে আছিস কেন? বাঁধনের রুক্ষ কণ্ঠে ধমকে রূপা আর বৃষ্টি দুজনে কেঁপে ওঠে। কেবিনে থমথমে নীরবতা ভেঙে
এবার আকাশের নজর পড়ে তাদের উপর। আকাশের তপ্ত চোখ জোড়া স্থির হয়ে যায়, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে বৃষ্টির উপর। বুকের ভেতর তীব্র আক্ষেপ বা ক্ষোভ চারা দিয়ে ওঠে তার। হায় রে মেয়ে, এই একটা মেয়ের জন্য আজ থেকে হাত পা ভেঙে হসপিটালে বিছানায় পড়ে থাকতে হয়েছে। নিজের ভেতরে অস্থিরতা চেপে আকাশ রূপার দিকে তাকে শুষ্ক ক্লান্ত গলা বলে, ভেতরে আয়। রূপা আর বৃষ্টি দুজনে চুপচাপ ভেতরে আসে। রূপা আকাশের বেডের কাছে এগিয়ে যায়, মৃদু আশঙ্কাজনক কণ্ঠে বলে, আকাশ ভাইয়া, এখন কেমন আছো তুমি? এক বুঝ হতাশা নিয়ে আর চোখে বৃষ্টির দিকে তাকে তীব্র উপহাস মেশানো ভাঙা কণ্ঠে উত্তর দেয় আকাশ, দেখতেই তো পাচ্ছিস কেমন আছি, হাত পা ভেঙে একদম অচল হয়ে বেডে পড়ে আছি। আকাশের উপহাস মেশানো কথাগুলো কানে আসতে বৃষ্টির ঠোঁটের কোণে তীব্র হাসি রেখা ফুটে ওঠে। থমথমে গম্ভীর পরিবেশে তার প্রচণ্ড হাসি পাচ্ছে। কামড় দিয়ে শক্ত করে ঠোঁট চেপে ধরেছেন, যেন কোনোভাবেই ভেতরের হাসি বাইরে বেরিয়ে না আসতে পারে। ঠিক এই মুহূর্তে কেবিনের ভারী দরজা ঠেলে প্রবেশ করল মাঝবয়সী গম্ভীর ডাক্তার। নিঃশব্দে পায়ে এগিয়ে এসে তিনি আকাশের চারপাশে রিপোর্টগুলো খুঁটিয়ে দেখলেন, অতঃপর স্টেথোস্কোপ দিয়ে আকাশকে ভালো করে পরীক্ষা করলেন। কোনো রকম আবেগ ছাড়া শান্ত পেশাদার কণ্ঠে বললেন, সব কিছু ঠিক। আগামী 4-5 মাসের মতো আপনি একদম হাঁটতে পারবেন না, চেয়ার কিংবা বেডে বসেই সময় কাটাতে হবে। আর যদি খুব বেশি প্রয়োজন হয় তবে ক্র্যাচের উপর ভর দিয়ে খুব সাবধানে পা ফেলতে হবে, অন্যথায় পরিস্থিতি আরও জটিল হবে। ডাক্তারের শীতল ঘোষণা মাত্র আকাশের মনে হলো মাথার উপর আকাশ ভেঙে পড়ে। মনে হলো এই ডাক্তার তার সমস্ত স্বাধীনতা কেড়ে নিয়ে তাকে জীবন্ত পঙ্গু বানিয়ে দেবে। ভেতরে চরম ছটফটানি আর পাগলামি চাড়া দিয়ে উঠল। ডাক্তারের দিকে তাকিয়ে আর্তনাদ মেশানো কণ্ঠে বলে, ডাক্তার, আপনি এসব কী আবোল তাবোল বলছেন? আপনি কি আদৌ জ্ঞান ডলারে রেখে কথা বলছেন? এতগুলো মাস আমি হাঁটতে পারবো না মানে কি? দেখুন ডাক্তার, যেভাবে পারেন আমাকে তাড়াতাড়ি ভালো করে দিন, আজ রাতের মধ্যে যেন ঠিক হয়ে যায়। এমন কোনো হাই পাওয়ারের ওষুধ বা ম্যাজিক ইঞ্জেকশন দেন যা খেলে আজই আমি লাফিয়ে উঠতে পারবো, আগের মতো একদম বাতাসে উড়ে চলে যেতে পারবো, ফুল স্পিডে বাইক চালিয়ে রাস্তা কাঁপিয়ে দেবো। আকাশের কথা শুনে ডাক্তার যেন থ বেড়ে গেল, চোখ দুটো সামান্য বড় বড় করে বিরক্ত কণ্ঠে বলে উঠল, দেখুন মিস্টার, তা তো কখনোই সম্ভব না। আমরা ডাক্তার, আমাদের চিকিৎসার নির্দিষ্ট নিয়ম ও ওষুধের কার্যকারিতা আছে। পুরো পৃথিবী এমন কোনো ওষুধ তৈরি হয়নি যা ভাঙা হাড়কে মাত্র একদিনে জোড়া লাগিয়ে ঠিক করে দেবে। বাস্তবতা আপনাকে মেনে নিতে হবে। কথাটা শেষ করে ডাক্তার ফাইলটা বগলে চেপে গম্ভীর পায়ে কেবিন থেকে চলে যায়। ডাক্তার চলে যাওয়ার দিকে তাকিয়ে আকাশ কপালে হাত দিয়ে কান্না মেশানো করুণ কণ্ঠে বলে, 5 মাস, আল্লাহরে আমি শেষ। বেডের পাশে বসে থাকা বাঁধন এতক্ষণ চরম বিরক্তি নিয়ে এসব পাগলামি দেখছিল। আকাশের সস্তা নাটক দেখে আর সহ্য শক্তি বাঁধ ভেঙে যায়। আকাশের দিকে তাকিয়ে বজ্র কঠিন ধমক করল, স্টুপিড, বাইক চালানোর সময় হুঁশ কোথায় ছিল? চোখ দুটোকে পকেটে রেখে গাড়ি চালাচ্ছিস? বাঁধনকে বাঘের মতো ধমক খেতে মুখটা নিমেষে পেঁচার মতো ছোট হয়ে আসে আকাশে। টু শব্দ করার সাহসটুকু হারিয়ে ফেলে সে। অন্যদিকে দরজার পাশে দাঁড়িয়ে থেকে বৃষ্টির অবস্থা তখন কেরোসিন। ভেতরে দমকানো হাসির চোট সামলাতে না পেরে কলিজায় ফেটে যাওয়ার উপক্রম হয়েছে। প্রচুর পরিমাণ হাসি পেয়েছে তার। মাথাটা একদম বুকের সাথে ঠেকিয়ে দাঁত দিয়ে আঙুল কামড়ে ধরে শব্দ আটকানোর চেষ্টা করছে। থমথমে ক্রাইসিস মুভমেন্টে হাসি আটকানোর জন্য পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছে তার কাছে। মনে হচ্ছে এখনই হা হা হি হি করে কেবিন কাঁপিয়ে হেসে দেবে। ঠিক তাই হলো। শেষ রক্ষা হলো না। বৃষ্টি নিজেকে আর ধরে রাখতে পারল না, ঝট করে উল্টো দিকে ঘুরে খিলখিল করে হেসে দেয়। কেবিনের সেই নীরব দেওয়ালে হাসির শব্দ তীব্র প্রতিধ্বনিত হয়ে ছড়িয়ে পড়ল। বৃষ্টির বাঁধ ভাঙা খিলখিল হাসি দেখে সবাই অবাক হয়ে তাকায় তার দিকে। কিছুতেই হাসি থামানো যাচ্ছে না বৃষ্টির। কাছে এগিয়ে এসে রূপা কিছুটা গম্ভীর করে বলে, কী হয়েছে তোর? এভাবে হাসছিস কেন? হাসির চোটে কথা বলতে পারছে না বৃষ্টি, পেটে খিল ধরে যাচ্ছে তার। তবে এই অসময়ে হাসির কারণ মানে বুঝতে বাকি রইল না আকাশের। নিজের পঙ্গু দশার সামনে দাঁড়িয়ে মেয়েটার হাসি দেখে ঠোঁটের কোণে বক্র হাসি ফুটে উঠল আকাশের। মনে মনে প্রতিশোধ দিল কণ্ঠে আড়লে, হেসে নাও মিস, আজ আমার এই দশার একমাত্র কারণ তুমি। সময় হোক এসবের হিসাব সুদে আসলে তুলে নেব আমি। রাতের শেষ প্রহরে বাড়ি ফিরে আনা হয় আকাশকে। গভীর রাতে পড়া শেষ করে খাবার টেবিলে যাওয়ার উদ্দেশ্যে সিঁড়ি দিয়ে নেমে আসে রূপা আর বৃষ্টি। বসার ঘরে পা রাখতেই থমকে যায় দুইজনের চোখ।
ড্রয়িং রুমের সোফায় মুখোমুখি বসে আছে বাঁধন আর আকাশ। গভীর মনোযোগ দিয়ে ডুবে আছে মুঠোফোনের স্ক্রিনে। পুরো ঘরে তখন ফ্রি ফায়ার গেমের ঠাস ঠাস গুলির শব্দ তীব্র প্রতিধ্বনি হচ্ছে। আকাশ ভাঙা চেয়ারের পাশে হেলান দিয়ে রাখা ক্রাশ, বাম হাতে ঝুলছে সাদা ব্যান্ডেজ, অথচ সেদিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। নেশাগ্রস্ত বাচ্চাদের মতো বুঁদ হয়ে আছে স্ক্রিনে। কোনো কথা না বলে চুপচাপ ডাইনিং টেবিলে গিয়ে বসল রূপা। নিঃশব্দে তার পাশের চেয়ারটায় বসে নেয় বৃষ্টি। বাড়ির বাকি সবাই রাতের খাবার শেষ করে এতক্ষণে ঘুমিয়ে পড়ছে। খেলার উত্তেজনার মাঝে সহসা চোখ যায় বাঁধনের ডাইনিং টেবিলের দিকে। রূপা আর বৃষ্টি তখন প্লেটে খাবার বেড়েছে। মুহূর্তে গেম আর লগ আউট করে ফোনটা পকেটে পুরে ফেলে বাঁধন। হঠাৎ সঙ্গীকে থেমে যেতে দেখে কৃষ্কণ্ঠে শুধায় আকাশ, কী হলো, বের হয়ে গেলি কেন? খিদে পেয়েছে, চল খেয়ে আসি। সোফা থেকে টেনে তুলে আকাশকে সাবধানে ধরে ডাইনিং টেবিলে নিয়ে এসে বাঁধন। টেনে দেওয়ার জায়গায় বসাতে ঠিক বৃষ্টির পাশের জায়গাটা হয় আকাশের। খুব কাছ থেকে পাওয়া চেনা পুরুষের ঘ্রাণে সহসা বুকটা দ্রু দ্রু করে ওঠে বৃষ্টির। মনের অজান্তে ঘাড় ঘুরে পাশে তাকাতে চোখ পড়ে যায় আকাশের উপর। আতঙ্কিত সেই চাহনি চমকে ওঠে ঝটপটে মাথা নিচু করে খাবারে মন দেয় সে। অন্যদিকে রূপার ঠিক পাশে খালি চেয়ারটায় গম্ভীর মুখে বসে আছে বাঁধন। থমথমে মুখ করে একদম চুপচাপ খাচ্ছে রূপা। তার অবাধ্য মনের ভিতরে তখন কী ঝড় চলছে তা বাইরে থেকে অনুধাবন করা অসম্ভব। চারজন মানুষের নীরবতা, ডাইনিং রুমের আবহ তখন এক অদ্ভুত নিস্তব্ধতা। নীরবতা ভেঙে খাওয়ার মাঝে আর চোখে বৃষ্টির দিকে তাকায় আকাশ। ঠোঁটের কোণে সূক্ষ্ম শ্লাস্তক হাসি ফুটে বাঁধনের দিকে চেয়ে বলে, বাঁধন, আমার না একটা ফুল বিক্রেতাকে ভালো লেগে গেছে ভাই। কসম বলছি, মেয়েটা এত সুন্দর যে তাকালে মনে হয় কেউ গমের আটার মধ্যে চাঁদের আলো মিশিয়ে মানুষ বানিয়েছে। কথাটা কান অব্দি পৌঁছানো মাত্র বিষম খাওয়ার মতো তীব্র হেঁচকি দিয়ে উঠে বৃষ্টি। বিষম খাওয়ার চোটে লাল হয়ে ওঠা বৃষ্টির অবস্থা দেখে তড়িঘড়ি করে গ্লাসের পানি তার মুখের সামনে তুলে ধরে রূপা। মাথায় আলতা হাত বুলে বেকুল করে বলে, ঠিক আছিস তুই? গলা দিয়ে পানিটুকু নামিয়ে আলতো করে হ্যাঁ সূচক মাথা নিলে বৃষ্টি। অন্যদিকে প্লেট থেকে মাংসের টুকরোটি মুখে পুড়তে পুড়তে আর চোখে রূপার দিকে তাকায় বাঁধন। মুখের অবয়ব কঠিন গাম্ভীর্য ফুটিয়ে ধাতব কণ্ঠে, আমারও না পছন্দ হয়েছে একটা ডেলিভারি গার্ল, একদম ইউনিক পিস। দূর থেকে দেখলে ভাই এলাকায় কোনো দুষ্টু ছেলে হেঁটে বেড়াচ্ছে, কাছে গেলে বোঝা যায় আরে না, এ তো মেয়ে। কথাটা শোনা মাত্র দম আটকে বিষম খেয়ে ওঠে রূপা। নিস্তব্ধ ডাইনিং রুমের কাশির বেগ এতটাই তীব্র শোনাচ্ছে যেন ভেতরে থাকা ফুসফুসটাও এই অপবাদের বিরুদ্ধে সজোরে প্রতিবাদ জানাচ্ছে। দুজনের এই নাজেহাল অবস্থা দেখে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠে কৌতুক ভরা কণ্ঠে আকাশ বলে, কী হয়েছে? কেউ হেসকে দিচ্ছে, আবার কেউ কেসে যাচ্ছিস। তোদের অবস্থা দেখে মনে হচ্ছে কেউ তোদের কোনো গোপন সত্যি ফাঁস করে দিয়েছে। কথাটা শোনা মাত্র বৃষ্টি আর বুঝতে বাকি থাকে না আকাশ আসলে সবটা জেনে গেছে। ওই ফুল বিক্রেতা মেয়েটা যে সে নিজেই, সেই সত্যটা আকাশ বেশ ভালো করে টের পেয়েছে। তবে সত্য জানার আনন্দে চেয়ে আকাশের পরের কথাটা মাথায় দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে বৃষ্টির। ফুল বিক্রেতা মেয়েটাকে নাকি ভালো গেছে। কত বড় ফ্ল্যাট এই লোকটা! কালকে একটা নতুন মেয়ে নিয়ে দিব্যি বাইকে ঘুরে বেড়ালো আর আজ চোখের সামনে বলছে তাকে ভালো লেগেছে। ইচ্ছে করছে এখনই সামনে গিয়ে লোকটার মাথার সব চুল টেনে ছিঁড়ে ফেলতে। অন্যদিকে রূপার অবস্থা আরও বেশি খারাপ। ঠিকমতো একটা স্বস্তির নিঃশ্বাস পর্যন্ত নিতে পারছে না। পরশুদিন কাদামাখা অবস্থায় লোকটা যে তাকে চিনে ফেলেছে সেটা বুঝতে আর বিন্দুমাত্র বাকি থাকে না। হঠাৎ করে পুরো শরীরটা কেমন অস্থির লাগছে। আর এক মুহূর্ত এই ডাইনিং টেবিলে বসে থাকলে নিঘাত মাথা ঘুরে পড়ে যাবে। নিজের ভেতরে এই তীব্র অস্বস্তিটুকু কোনো মতে চেপে রেখে বৃষ্টির দিকে তাকিয়ে কোনো মতে বলল, বৃষ্টি, তুই খা, আমার না পেট ভরে গেছে। কথাটা শেষ করে আর এক সেকেন্ডও দাঁড়ায় না রূপা। চেয়ার ছেড়ে প্রায় এক দৌড়ে সিঁড়ি বেয়ে নিজের ঘরের দিকে ছুটে চলে যায়। আচমকা রূপাকে ওভাবে চলে যেতে দেখে বৃষ্টি নিজেও কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে। নিজের ভিতরে রাগ আর অস্থিরতা লুকাতে একটা হাবলার মতো বোকা হাসি ফুটিয়ে বাঁধনার আকাশের উদ্দেশ্যে বলে, আমারও পেট ভরে গেছে, আপনারা খান। বলে থালা থেকে টেবিল থেকে চটজলদি কেঁদে পড়ে বৃষ্টি। দুই বান্ধবীর এমন হন্তদন্ত হয়ে পালানোর দিকে তাকে ঠোঁট পাকিয়ে এক গভীর বক্র হাসি হাসে বাঁধন।
খাওয়া শেষে নিজের ঘরে পা রাখতে থমকে দাঁড়ায় বাঁধন। ঘরের আলো আঁধারিতে শান্তাকে দেখে বেশ অবাক হয় সে। শুধু তাই নয়, শান্তা বাঁধনের একটা ব্যবহৃত শার্ট নিজের নাকের কাছে টেনে ধরে চোখ বুজে আছে, যেন পরম আবেশে শার্টের বুকে লেগে থাকা ঘ্রাণটুকু নিজের ভেতরে টেনেছে। এই অপ্রত্যাশিত দৃশ্য দেখে দরজার চৌখাটে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে শুধু বাঁধন, কী হয়েছে শান্তা? আমার শার্ট ধরেছিস কেন? নিস্তব্ধ ঘরের সাহসা বাঁধনের ভারী কণ্ঠ চমকে ওঠে শান্তা। মুহূর্তের মধ্যে হাতের শার্টটা নিজের পিছনে লুকিয়ে ফেলে সোজা হয়ে ঘুরে তাকায়। সামনাসামনি বাঁধনের তীক্ষ্ণ চাহনি মুখোমুখিতে বুকটা ধক করে ওঠে তার। তার পরক্ষণে মুখের ভয়ের একটা নিখুঁত ভাব ফুটে কাঁপা কাঁপা বলে, বাঁধন ভাইয়া আমি আসলে। শান্তা আমতা আমতা করা অলৌকিক অজুহাত শোনা মতো বিন্দুমাত্র ধৈর্যও থাকে না বাঁধনের। তপ্ত হাহাকারের মতো ঘরের গুমোট হাওয়া মারিয়ে সামনে এগিয়ে এসে শান্তার হাত থেকে শার্টটা এক হ্যাঁচকা টানে কেড়ে নিয়ে শীতল করে বলে, যাস সারা ফালতু নাটক করার জন্য আমার রুম ছাড়া আর কোনো জায়গা পাইস না তুই, বের হয় এখান থেকে। কর্কশ কথাগুলো বিষাক্ত তীরের মতো বুকে বিঁধলে খানিকটা পাত্তা না দিল শান্তা। ভেতরে তীব্র ভয়ের জোড়াবলি কাজ করলো। বুকে একরাশ অবাধ্য উন্মাদ সাহস জমিয়ে মুখের উপর স্পর্ধতার কণ্ঠে বলল, এত তাড়া কিসের বাঁধন ভাই? আমি এই ঘরে থাকলে আপনার ঠিক কোন জায়গায় সমস্যা আছে সেটা কি একটু বলবেন? মুহূর্তে চোয়াল শক্ত হয়ে ওঠে বাঁধনের। চোখের মণি দুটো রাগে অন্ধকার হয়ে সে নিজের ভিতরে চরম বিরক্তি আর অবজ্ঞা চেপে রাশভারী কণ্ঠে বলে, আমাকে জ্ঞান শেখাতে আসিস না শান্তা। তোর এই ফালতু তর্কাতর্কি শোনার কোনো মুড নেই। ভালোই ভালোই রুম থেকে বিদায় হয়, নয়তো ঘাড় ধরে বের করে দিতে বাধ্য হবো। আর নেক্সট টাইম আমার কোনো জিনিসে হাত দেওয়ার দুঃসাহস দেখাবি না। এত বড় অপমানে দমে যাওয়ার পাত্রী নয় শান্তা, বরং নিষিদ্ধ কোনো আকর্ষণে আরও দুই পা এগিয়ে এসে এক বুক ধীরতা নিয়ে চোখ মিলিয়ে ঘোর লাগা কণ্ঠে ফিসফিস বলে, ছুঁয়ে দেবো, 100 বার ছুঁয়ে দেবো। নিজের ভালোবাসার মানুষের জিনিস নিজে আগলে রাখবো না তো কার জিনিস আগলে রাখবো? আপনি আটকাতে পারবেন বাঁধন ভাইয়া? অপ্রত্যাশিত স্পর্ধায় কপালে গভীর ক্রোধের ভাঁজ পড়ে বাঁধনের। নিজের দুচোখে চরম বিরক্তি আর একরাশ অবিশ্বাস নিয়ে কুঁচকে যাওয়া কণ্ঠে শুদ্ধায়, ইউ হোয়াট? মুহূর্তের মাঝে সমস্ত বাছবিচার সামাজিকতার দেওয়াল ভেঙে চুরমার হয়ে যায় শান্তা। দুহাত শক্ত করে জড়িয়ে ধরে বাঁধনকে। নিষ্প্রাণ পাথরের মতো শক্ত বুকের উপর চেপে ব্যাকুল কণ্ঠে আউড়ে চলে যায় শান্ত, হোয়াট? না বাঁধন ভাই, এটা সত্যি। আমি আপনাকে ভালোবেসে ফেলছি। নিজের জীবনের চেয়েও অনেক বেশি ভালোবেসে ফেলছি। অ্যাম আই লাভ বাঁধন ভাই, আই জাস্ট লাভ ইউ সো মাচ। সারা শরীর রাগে রিরি করে ওঠে বাঁধনে। এক ঝটকায় শান্তাকে ছাড়িয়ে নিয়ে শরীরের সব শক্তি দিয়ে সজোরে থাপ্পড় মারে শান্তার গালে। থাপ্পড়ে নির্মম শব্দে পুরো ঘরের নিস্তব্ধতা চুরমার হয়ে যায়। ছিটকে গিয়ে দূরে আছাড় খেয়ে পড়ে শান্তা। মেঝের শক্ত কংক্রিটের মুখ থুবড়ে পড়ায় দাঁত দিয়ে ঠোঁটের ভেতরে নরম মাংস কেটে গিয়ে ফিনকে দিয়ে তাজা রক্ত বের হয়। রাগে ফুঁসতে ফুঁসতে রুট কণ্ঠে বলে ওঠে, তুই আমার বোন শান্তা। আমার কাছে তুই এখনও ছোট। ছোট মানুষ ভুল হতে পারে, তবে আজকের এই যে কাজটা করলি, নেক্সট টাইম এমন কিছু করলে আই সোয়ার আমি ভুলে যাব তুই আমার বোন। তোকে কী করবো আমি নিজেও জানি না। জাস্ট শাট আপ অ্যান্ড গেট আউট ফ্রম মাই রুম। বিন্দুমাত্র অবাক হয় না শান্তা। তীব্র আঘাত মাথা ঘুরে গেল। মেঝের উপর পড়ে থাকা ছোপ ছোপ কালচে রক্তের দিকে তাকিয়ে পৈশাচিক হাসিতে খেপে ওঠে পুরো শরীর। কামড়ে ধরা ঠোঁটের ক্ষত থেকে গড়িয়ে পড়া গরম রক্তের স্বাদ জিভ দিয়ে আলতো করে শুষে নিয়ে ভয়ঙ্কর উন্মাদনায় ধীর পায়ে উঠে দাঁড়ায়। যে গেলে থাপ্পড় খেয়েছে প্রচণ্ড আঘাতে নীল হয়ে ফুলে ওঠা সেই মাংসপিণ্ড নখগুলো গভীরভাবে দেবে দিয়ে নখের ডাগায় চামড়া মাংসের কণা আটকে থাকা গাঢ় রক্তের দিকে তাকায়। বিকার ছাড়া নির্লজ্জের মতো তাকিয়ে থেকে ধীরতা করল, বোন? কিসের বোন বাঁধন ভাইয়া? আমি যেহেতু আপনাকে ভালোবেসে ফেলছি, বোন থেকে কিভাবে বউ হতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। আপনি যতই আমাকে বকা দেন মারেন, কিন্তু আমি শান্তা আপনাকে নিজের করে ছাড়বো। দ্যাটস মাই প্রমিস। সেটা জোর করে হোক কিংবা আপোষে। অবাক করে দিয়ে ঠোঁটের কোণে বিষাক্ত বাঁকা হাসি ফুটে ওঠে বাঁধনের। তাচ্ছিল্য কণ্ঠে চ্যালেঞ্জ করছে, ওকে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট। আমি এই জন্মে তোর হব না, পরের জন্মে হব না। আমি এই জন্মে তোর বড় ভাই, পরের জন্মে বড় ভাই হয়ে থাকবো। ওষ্ঠাধরে তাচ্ছিল্য বিষাক্ত হাসি ফুটিয়ে তোলেও শান্তা। হবে কিভাবে? কারণ আপনি রূপাকে পছন্দ করেন, তাই না?
কোনো প্রত্যুত্তর করে না বাঁধন। পলকহীন স্থির নেত্রে চেয়ে থাকে শান্তার পানে। সেই পাথরের নীরবতা দর্শনে অধরে পৈশাসিক উল্লাস ফুটিয়ে শুধে শান্তা। কি হলো, সত্যি কথা বলেছি বলে মুখের সাউন্ড অফ হয়ে গেল? মস্তক অনবরত করে গুমড়ে ওঠে বাঁধন অতি ধীর চরণে শান্তার সন্নিকটে এগিয়ে এসে কয়েক কদম শান্তার কানে গেছে মুখ নামিয়ে মাতাল করে বলে, এতই বুঝিস তাহলে জেদ করছিস কেন? ক্রোধে সর্বাঙ্গ রিয়াক্ট করে ওঠে শান্তার। সংশয় পূর্ণতা পায় অন্তরে। এই পুরুষ রূপারময় হন্দ। তীব্র হিংসায় ক্ষোভে উগড়ে দিয়ে শান্তা বলে, তাহলে আপনি হয়তো ভুলে যাচ্ছেন রূপা আপনার সৎবোন। গোলাপি ঠোঁটজোড়া গোল করে শুধে তো রাগে ফুঁসে উঠে ক্ষোভ উগড়ে দিয়ে বলে শান্তা, লজ্জা শরম কি খেয়ে ফেলেছেন? সৎবোনকে পছন্দ করতে একটু বাঁধল না? দ্বিধাহীন চিত্তে দুই দিকে না সূচক মাথা নেড়ে বাঁধন না। চোয়াল শক্ত হয়ে উষ্ঠাধর কেঁপে ওঠে শান্তার। বিষাক্ত ফনা তোলা সাপের মতো হিসিসে নিষিদ্ধ স্বরে বাঁধন ভাই, এটা কিভাবে সম্ভব? রূপা আপনার সৎবোন লাগে, এটা সম্ভব নয়। দুহাত পকেটে গুজে এক দৃষ্টিতে স্থির হয়ে দাঁড়িয়ে থেকে বাঁধন হিমের মতো শীতলতায় বাতাসের গতি থমকে আসে। বরফ জমা গলার স্বরে বলে, আমি বুঝে নেব, গেট আউট। পিছু হটে মুখোমুখি দাঁড়ায় শান্তা। চোখে কুৎসিত জেদ আর ঠোঁটে নিষ্ঠুর হাসির রেখা ফুটে ওঠে। দাঁতে দাঁত চেপে শানিত করে বলে, তাহলে আপনিও শুনে রাখুন, কিছু জিনিস পেতে হলে কিছু দুর্বলতা আঘাত করতে প্রয়োজনে আমি তাই করব। দৃষ্টি সরু করে বাঁধন। পাথরের কাঠিন্য ঘরের অক্সিজেন যেন কমে আসে। গলার গভীর চাপা এক গর্জন তুলে ওঠে, রূপাকে আঘাত করবে? বুক ফুলে সোজা হয়ে যায় শান্তা। চোখের মণিতে দপ করে জ্বলে ওঠে আগুনের শিখা। জেদে মাথা তুলে বলে, প্রয়োজনে পড়লেও করতেই পারি। গলার গভীরে হিমশীতল বারুদ জমিয়ে এক পা এগিয়ে এসে বাঁধন। প্রতিটি শব্দ পিস্তলের গুলির মতো ধারালো। ভাই হয়ে তোকে আমি কলিজা দিয়ে ভালোবাসি, কিন্তু রূপের দিকে হাত বাড়লে কলিজায় ছুরি মারতে আমি ন্যানো সেকেন্ড ভাববো না। ওষ্ঠাধরে বাঁকা হাসি ঝুলিয়ে বিকৃত উন্মাদনায় দুলে ওঠে শান্তা। তীক্ষ্ণতার শীষ দেওয়ার মতো সই বলে, দেখা যাবে, খেলা তো শুরু আজ থেকে, জিতবো তো আমি। দরজার দিকে আঙ্গুল নির্দেশ করে বাঁধন। চরম বিষাক্ত মিশ্রণে ঘরটা সংকুচিত হয়েছে। কণ্ঠের প্রতিটা বিন্দুতে বিষ ঝেলে বলে, গেট আউট। পরদিন সকালে হায়দার শেখ বাড়ি ফিরে সবার সঙ্গে স্বাভাবিক হাসি মুখে কথা বলে তিনি বৃষ্টিকে নিয়ে চলে গেলেন। পরের মুহূর্তে রূপার মনটা যেন পাথর হয়ে গেল। এতদিন বৃষ্টির সঙ্গে কাটানো সময়, তার উপস্থিতি গড়ে ওঠা অদ্ভুত অভ্যাস, সব কিছু এক নিমেষে গভীর শূন্যতায় পরিণত হলো। চারপাশটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। বুকের ভেতর অজানা এক ছটফটানি নিয়ে তাড়াহুড়ো করে তৈরি হয়ে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে যায় রূপা। এভাবে কেটে গেল কয়েক মাস। এই অল্প সময়ে অনেক কিছু বদলে গেছে। বাঁধন এখন প্রায় সবসময় রূপার দিকে নজর রাখে। তার চলাফেরা, কথা বলা, কোথায় যাচ্ছে, সব কিছুতে যেন এক অদৃশ্য নিয়ন্ত্রণ। এমনকি ছোট ছোট বিষয় নিয়ে অধিকার ফলাতে শুরু করছে। এই বিষয়টা রহমান পরিবারের সবার নজর এড়ায়নি। ভাই হিসেবে শাসন করাটা স্বাভাবিক, কিন্তু বাঁধনের আচরণ যেন সেই সীমা অনেক আগে পেরিয়ে গেছে। কখনো কখনো মনে হয় একজন স্বামী হয়তো তার স্ত্রীর উপরে এতটা কর্তৃত্ব দেখায় না। এই পরিবার সবার মনে অস্বস্তি আর সন্দেহ জন্ম নেয়। তবে শেষ পর্যন্ত সবাই নিজেদেরকে বুঝিয়ে হয়তো ভাই হিসেবে বাঁধন একটু বেশি দায়িত্বশীল, তাই এমন করছে। এদিকে রূপাদের ফাইনাল পরীক্ষা একেবারে দরজায় কাড়া নাড়ছে। আর মাত্র কয়েকদিন পর পরীক্ষা। তবুও ডেলিভারি কাজ চালিয়ে যাচ্ছে। নিজের পরিশ্রমের প্রতিটি টাকা জমিয়ে অবশেষে বৃষ্টির কাছে নেওয়া সমস্ত টাকা ফিরিয়ে দিচ্ছে। দীর্ঘদিনের সেই দায় থেকে অবশেষে মুক্ত হয়েছে রূপা। আশ্চর্যের বিষয়, বাঁধন যে রূপা ডেলিভারি কাজ করছে, কিন্তু সে নিয়ে একমাত্র প্রশ্ন করেনি, বাধাও দেয়নি। যেন কোনো অজানা কারণে নীরব থাকাকে সে বেছে নিয়েছে। বিকেলে রণদের কলেজ ছুটি হয়। নাদিয়া ক্যাব বৃষ্টির কাছ থেকে বিদায় নেয়। রূপা একটা রিক্সায় উঠে বসলো। আজ তার মনটা অদ্ভুত রকমের হালকা, কারণ কলেজে আসন্ন সংস্কৃত অনুষ্ঠানে সে কবিতা আবৃত্তির জন্য নাম লিখেছে। বহুদিন পর নিজের কোনো ইচ্ছেকে গুরুত্ব দিতে পেরে তার ভেতরে এক অন্যরকম আনন্দ কাজ করছে। রিক্সা থেকে নেমে বাসার সামনে এসে রূপা লক্ষ্য করলো দারোয়ানকে কোথাও দেখা যাচ্ছে না। হয়তো খেতে গেছে কিংবা ওয়াশরুমে গেছে। সে চারদিকে একবার তাকালো। পুরো জায়গাটা অস্বাভাবিকভাবে নির্জন। চারপাশটা কেমন যেন কবরের মতো নিস্তব্ধতা। হালকা বাতাসে গাছের পাতাগুলো দুলিয়ে উঠছে, কিন্তু সেই শব্দটুকু যেন নীরবতার ভিতর হারিয়ে যাচ্ছে। অদ্ভুতভাবে এই
নির্জনতা রূপার মনকে আরো প্রফুল্ল করে তোলে। সে নিজের অজান্তে ঠোঁট ভরা হাসিতে খিলখিল করে ওঠে। তার দুহাত ছড়িয়ে পড়ে শিশুসুলভ উচ্ছ্বাসে। কয়েকবার নেচে নেচে যেন বহুদিন পর নিজের ভেতরে মুক্ত পাখিটাকে আবার খুঁজে পেয়েছে। খুশিতে নাচতে নাচতে এতটাই মগ্ন হয়ে গেল যেন চারপাশে সব কিছু ভুলে গেল। বুকের ভেতরে জমে থাকা আনন্দ যেন আজ আর কোনো বাধা মানতে চায় না। মৃদু বাতাসে দুলে উঠছে হিজাবের প্রান্ত, আর সেই বাতাসের ছন্দে নিজের অজান্তে ঘুরে ঘুরে নাচছে রূপা। ঠোঁটের কোণে লেগে আছে নিষ্পাপ হাসি। এই মুহূর্তে পৃথিবীটা যেন শুধুই তার। অন্যদিকে বাড়ির বাগানে হাঁটতে বেরিয়েছে বাঁধন। ভালো লাগছিল না কিছু। একটু নির্জনতা সময় কাটাতে বাগানে এসেছিল। কিছুক্ষণ হাঁটার পর বাড়ির ভেতরে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ায় সে। ঠিক তখনই তার চোখ পড়ে যায় বাড়ির মূল গেটের দিকে, আর পর মুহূর্তে থেমে যায় বাঁধন। চোখ বন্ধ হয়ে নিজের ছোট্ট পৃথিবীটা হারিয়ে নাচছে রূপা। নাচের তালে তালে হিজাবটা আলগা হয়ে কাঁধের দিকে নেমে যাচ্ছে, কিন্তু সেদিকে বিন্দুমাত্র খেয়াল নেই তার। মেয়েটা এতটাই মগ্ন যে প্রতিটি ঘূর্ণন, প্রতিটি হাসি, প্রতিটি প্রাণ খোলা উচ্ছ্বাস অজান্তে যে কারো হৃদয়ে ঝড় তুলছে, অথচ সে নিজেই বুঝতে পারছে না। কেউ একজন নিঃশব্দে তার সেই উচ্ছ্বাস হারিয়ে যাচ্ছে। নিঃশব্দে এগিয়ে এসে বাঁধন কোনো শব্দ না করে হাত পকেটে ঢুকে হেলান দিয়ে দাঁড়ায়। দৃষ্টি স্থির রেখে সামনে থাকা অষ্টাদশের দিকে। গভীর নিশ্চুপ সেই দৃষ্টিতে যেন লুকিয়ে আছে শত না বলা কথা। চারপাশে নিস্তব্ধতা আরো ভারী হয়ে ওঠে, অথচ সেই নীরবতা ভাঙার প্রয়োজন বোধ করে না বাঁধন। নাচতে নাচতে একসময় গোল হয়ে ঘুরে সামনে তাকাতে থমকে যায় রূপা। বুকের ভেতরটা পরিচিতভাবে ধক করে ওঠে। বাদামি চোখ জোরে স্থির হলো গেটে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা পুরুষটার দিকে। পুরুষটির শরীরে জড়িয়েছে আকাশি রঙের শার্ট, আর হাতা কনুই পর্যন্ত গোটানো। গোটানো হাতার নিচে স্পষ্ট উঠেছে দুটো বাহু। পরনে ধবধবে সাদা জিন্স, পায়ে সাদা স্নিকার্স, বাঁ হাতে রুপোলি ডায়ালের ঘড়ি। বিকেলের আলো শেষ এসে পায়ে সাদা স্নিকার্স, বাঁ হাতে রুপোলি ডায়াল ঘড়ি। বিকেলের শেষ আলো এসে পড়ছে মুখের একপাশে, আর অন্য পাশটায় ঢুকে আছে হালকা ছায়া। আলো ছায়া সেই মিশলে মানুষটিকে যেন আরো গম্ভীর আর দুর্ভেদ্য, আরো মোহময় লাগে। ইস, পুরুষটিকে এত মোহময় লাগছে কেন? হঠাৎ মস্তিষ্ক কাজ করে রূপায়। সে নাচছে, সবটা দেখে ফেলেছে বাঁধন। লজ্জা আর ভয়ে এক মুহূর্ত সময় নেয় না। দুহাতে ব্যাগটা আঁকড়ে ধরে। ধরা পড়ে যাওয়ার কোনো দুষ্টু বাচ্চার মতো মাথা নিচু করে দৌড়ে বাড়ির ভিতরে যায়। অষ্টাদশী পালিয়ে যাওয়া আর মানেটা প্রথমে বুঝতে পারে না বাঁধন। কপালটা সামান্য কুঁচকে আসে তার। কি হলো? এভাবে দৌড়ে পালালো কেন? কয়েক মুহূর্ত নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থেকে তারপর চোখের সামনে ভেসে ওঠে একটু আগের দৃশ্য। চোখ বন্ধ করে প্রাণ খুলে নাচছিল রূপা, আর তাকে দেখা মাত্র লজ্জায় দৌড়ে পালিয়ে গেল। পরক্ষণে ঠোঁটের কোনো অজান্তে ফুটে ওঠে এক চিলতে দুষ্ট হাসি। লজ্জা পেয়েছে, মনে মনে কথাটা বলে ধীর পায়ে গেটের বাইরে এসে দাঁড়ায় বাঁধন। একবার চারপাশে চোখ বুলিয়ে নেয়। আশপাশটা একেবারে নিরিবিলি। মৃদু বাতাসে দুলছে গাছের পাতাগুলো। ঠিক সেই জায়গা থেকে তাকিয়ে থাকে। তারপর কিছুক্ষণ আগে ঘুরে ঘুরে নাচছিল রূপা। দুহাত পকেটে ঢুকে কয়েক সেকেন্ড নিশ্চুপ দাঁড়িয়ে থেকে বাঁধন। তারপর হঠাৎ নিজের অজান্তে রূপার নাচের ভঙ্গিটা নকল করে করে এক পা ঘুরে ওঠে। নিজের কাণ্ডে মুচকি এসে আবার ঘুরে দাঁড়ায়। পা দুটো যেন আপনা আপনি ছন্দ খুঁজে নেয়। এক পা সামনে, এক পা পিছনে, কাঁধ দুলিয়ে হালকা ঝাঁকিয়ে রূপার মতো করে নাচতে নাচতে শুরু করে বাঁধন। নাচতে নাচতে গলা ছেড়ে গান গায়। যদি চাস মনের ঘরে আমায় বেঁধে রাখ না, ভালোবেসে অক্টোপাসে আমার সাথে চল না। গানের তালে তালে দুই পা স্টাইল করে এগিয়ে যায় বাঁধন। ঠোঁটের কোণে লেগে থাকে দুষ্ট হাসি। তারপর মুখ তুলে তাকায় রূপার ঘরের বারান্দার দিকে। চোখের দৃষ্টিটা মুহূর্তে নরম হাসে। বারান্দায় দিকে তাকিয়ে আবারও গেয়ে ওঠে, তোকে না পেলে আমি যাব মরে, তোরে এ লাগে দিলে করে ধাক ধাক রে। অন্যদিকে বাঁধন নিজের করে নেওয়ার জেদটা যেন দিন দিন আরো প্রবল হয়ে উঠছে শান্তার। কিন্তু কোনো দিকে পাত্তা দিচ্ছে না বাঁধন তার কাছে। যেন রূপার মোহে সম্পূর্ণ অন্ধ হয়ে গেছে মানুষটা। শান্তা সামনে থাকুক কিংবা দূরে, তার দৃষ্টি যেন খুঁজে ফেরে শুধু একজনকে। বাসায় শান্তার বিয়ের কথা তোড়জোড় চলছে। যে কোনো দিন পাত্রপক্ষ তাকে দেখতে চলে আসতে পারে। বিষয়টা যত ভাবাচ্ছে তত অস্থির হয়ে উঠছে। কারণ নিজের হৃদয়ে সে অনেক আগে বাঁধনের কাছে হার মেনেছে। নিজের মনের এরকম চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে শান্তা।
যেভাবে হোক বাঁধনকে নিজের করে ছাড়বে সে। কিন্তু কীভাবে? যে পুরুষ তাকে কানা করে সমান মূল্য দিচ্ছে না, তাকে নিজের করে পাওয়া কি এতটাই সহজ? মনটা আরও ভারী হয়ে ওঠে শান্তার। মন খারাপ হলে প্রায় তার বেস্ট ফ্রেন্ড তিশার বাসায় চলে আসে। আজও তার ব্যতিক্রম হলো না। চুপচাপ গিয়ে তিশার ঘরে বিছানায় মুখ জুড়ে বিষণ্ণতার ছাপ, চোখে মুখে স্পষ্ট অস্থিরতা। ঠিক তখনই ওয়াশরুম থেকে শাওয়ার নিয়ে বের হয় তিশা। ভেজা চুলগুলো তোয়ালে দিয়ে মুছতে মুছতে চোখ পড়ে বিছানায় বসে থাকা শান্তার দিকে। শান্তার মুখটা দেখে বুঝে যাচ্ছে ভেতরে ভেতরে কিছু একটা তাকে কুরে কুরে খাচ্ছে। ধীর পায়ে এগিয়ে এসে পাশে বসে। কি হয়েছে? তোকে এতটা মনমরা লাগছে কেন? দীর্ঘশ্বাস নিঃশ্বাস ফেলে শান্তা কোনো মতে বাঁধনকে নিজের দিকে টানতে পারছে না। আমাকে তো সে বিন্দুমাত্র গুরুত্ব দিচ্ছে না। শান্তার প্রতিটি কথা মন দিয়ে শুনে তিশা, কারণ বাঁধনকে ঘিরে শান্তার অনুভূতি শুরু থেকে শেষটাই জানা তার। কয়েক মুহূর্ত চুপচাপ কি যেন ভাবতে থাকে, তারপর ধীরে বলে, তার মানে বাঁধন তার সদ্গুণে আসক্ত? মাথা নেড়ে সায় যেন শান্তা। দোষ কিছু বুঝতে পারছে না। বাসায় আমার বিয়ের কথা চলছে, সে যে কোনো সময় পাত্র দেখতে আসবে, অথচ আমার কিছুই ভালো লাগতেছে না। কিছুক্ষণ নিশ্চুপ থাকে তিশা। হঠাৎ যেন তার মাথায় বুদ্ধি খেলে ঠোঁটের কোণে ধীরে ধীরে ফুটে ওঠে শয়তানি হাসি। চোখ দুটো চিকচিক করে ওঠে এক অদ্ভুত আনন্দে। শান্তার দিকে তাকে রহস্যময় কণ্ঠে বলে, মন খারাপ করিস না, দোষ একটা উপায় আছে। কৌতূহল দৃষ্টিতে তিশার দিকে তাকিয়ে থেকে শান্তা, কী উপায়? মুচকি এসে শান্তার দিকে তাকিয়ে বলে তিশা, তোর কাছে কি বাঁধনের কোনো ছবি আছে? মাথা নেড়ে বলে শান্তা, হ্যাঁ, কেন? ঠোঁটের কোনো শয়তানি হাসিটা আরও গাঢ় হয়ে বলে, তাহলে মন দিয়ে শোন। অতঃপর ধীরে ধীরে নিজের পরিকল্পনা খুলে বলে, কথাগুলো মনোযোগ দিয়ে শোনে শান্তা। পরিকল্পনা শেষটুকু শুনতে বিস্ময়ে বড় বড় হয়ে যায়। পরক্ষণে আনন্দে জড়িয়ে ধরে তিশাকে উচ্ছ্বাসিত বলে, বিশ্বাস কর দোস্ত, এমন বুদ্ধি আমার মাথাতে আসেনি। তুই সত্যি অসাধারণ। একজন আরেকজনের দিকে তাকাতে ঠোঁটের কোণে ফুটে ওঠে একই রকম শয়তানি হাসি। পরক্ষণে ঘর জুড়ে প্রতিধ্বনি হতে থাকে দুই বান্ধবীর সেই রহস্যময় হাসি। কলেজ থেকে ফিরে শাওয়ার নিয়ে গভীর ঘুমে তলিয়ে গেছিল রূপা। ঘুম ভাঙতে দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখে সন্ধ্যা 7টা বেজে গেছে। পাশ ফিরে তাকাতে কপাল কুঁচকে যায়, ক্যান্ডি নেই। মুহূর্তে ঘুমটা উড়ে যায়। এলোমেলো চুলে বিছানা থেকে উঠে পড়ে রূপা। তাড়াহুড়ো করে পুরো রুমে খুঁজতে বেরোয়। বিছানার নিচে, টেবিলের পর্দার আড়ালে, কোণ থেকে আরেক কোণ, কিন্তু কোথাও ক্যান্ডির দেখা মেলে না। একই এলোমেলো চুলে তড়িঘড়ি করে নিচে নেমে এসে ড্রয়িং রুমে এসে হাজির রহমানের সঙ্গে কোনো বিষয়ে একটা কথা বলছে আকাশ। এখন পুরোপুরি সুস্থ হয়ে উঠছে। অস্থির পায়ে আকাশের সামনে এসে বলে, রূপা, ভাইয়া আমার ক্যান্ডিকে দেখেছো? রূপার এলোমেলো চুল ও ঘুম ভাঙা চোখের দিকে তাকিয়ে ভুরু কুঁচকে আছে আকাশ। বিস্ময়ের বলে, তা দেখিনি। কিন্তু তুই এমন এলোমেলো চুলে পাগলের মতো ঘুরে বেড়াচ্ছিস কেন? আকাশের কথা উত্তর না দিয়ে আবার নিজের পায়ে ফিরে এসে নিজের রুমে ফিরে এসে রূপা পুনরায় রুমে খুঁজে দেখে, কিন্তু এবারও ক্যান্ডি মেলে না। ধাপগুলো ফ্লোরে বসেছে, ঠোঁট দুটো ফুলিয়ে চারপাশে তাকে বলে, ক্যান্ডি শোনা, তো কোথায় তুমি? ঠিক তখনই রুমে প্রবেশ করে রজনী রহমান। ফ্লোরে বসে থাকা রূপাকে দেখে কপাল কুঁচকে এগিয়ে এসে এলোমেলো চুল অস্থির চেহারা দেখে উদ্বিগ্ন কণ্ঠে রজনী রহমান বলে, কি হয়েছে তোর? এভাবে ফ্লোরে বসে আছিস কেন? আর মাথার চুলের এই অবস্থা কেন? ঠোঁট ফুলিয়ে চোখের জল ভরা নিয়ে অস্ফুট স্বরে জবাব দেয় রূপা, ক্যান্ডিকে পাচ্ছি না। রজনী রহমান হঠাৎ মনে পড়ে যায় একটু আগে খরগোশটাকে তিনি বাঁধনের রুমে কয়েডের দিকে যেতে দেখছেন। তিনি মৃদু হেসে, ক্যান্ডিকে তো আমি বাঁধনের রুমের দিকে যেতে দেখছিলাম। কথাটা শোনার সাথে রূপার চোখ দুটো বড় হয়েছে। বাথরুমের রুমের দিকে? বাথরুমের রুম মানে? সত্যি সত্যি আবার সে রুমে ঢুকে পড়েনি তো? এর আগে একবার ওখানে গিয়ে বাঁধনের ল্যাপটপ ভেঙে ফেলেছে। এখন যদি আবার গিয়ে নতুন কিছু তছনছ করে, তবে তার মরণ নিশ্চিত। এক মুহূর্তে আর দেরি করল না রূপা। রজনী আমাকে কিছু বলার প্রয়োজন বোধ করল না। উস্কো খুস্কো এলোমেলো চুলে দৌড়ে শুরু করলো বাঁধনের রুমের দিকে। পেছনে দাঁড়িয়ে রইল রজনী রহমান। মেয়েরামন তাহারুর গোড়া বাঁধনের নাম শুনতে অস্থির হয়ে ওঠার ভঙ্গিটা তিনি লক্ষ্য করেন। মেয়েটা যেন ইদানিং তাকে বড্ড এড়িয়ে চলে। আগের মতো আর মামা বলে জড়িয়ে ধরে না। এই দূরত্ব রূপার আচরণ নিয়ে রজনী রহমানের মনে সন্দেহের মেঘ দানা বাঁধতে শুরু করছিল। বাঁধনের রুমের সামনে এসে দরজা ফাঁক দিয়ে উকি দেয় রূপা। ভেতরটা নিস্তব্ধ, ছায়াময়। আশেপাশে চোখ বুলালো, ক্যান্ডির কোথাও অস্তিত্ব নেই। বুকের ভেতরটা ধকপক করছে, তবুও অদ্ভুত এক টানে সাহস সঞ্চয় করে ভেতরে পা রাখেন। বেডের নিচে, টেবিলের কোণায়, ওয়ার্ড্রোব তন্দ্র তন্দ্র করে খুঁজে হঠাৎ এক মায়াবী মোহনীয় শীষ দেওয়া শব্দ ভেসে আসে। শব্দটা যেন হাড় হিম করা কোনো সুরের মতো ছড়িয়ে পড়ে। শিশির উৎস বাঁধনের ব্যালকনি। নিঃশব্দে পা টিপে টিপে সেদিকে
ব্যালকনিতে পা রাখতে দৃশ্যটা দেখে পাথরে যায়। ছায়া মাখা চেয়ারে বসে আছে বাঁধন, তার কোলে সেই ল্যাপটপ যা রূপার কিনে দেওয়া। সব থেকে অদ্ভুত ব্যাপার হলো বাঁধনের দুই হাতের মাঝে বন্দি ক্যান্ডি, খুব সাবধানে প্রায় আচ্ছন্ন ভঙ্গিতে খরগোশটা মাথায় সুড়সুড়ে দিচ্ছে আর ঠোঁট বাঁকিয়ে বাজাচ্ছে সেই শীতল শীষ। ক্যান্ডিটা যেন বাঁধনের জাদুতে আচ্ছন্ন হয়ে পরম আরামে চোখ বুজেছে। রূপার দিকে না থেকে শীতল গলায় বলে বাঁধন, খুব বসেছিস দেখছি চোখে। কণ্ঠস্বর শুনে কেঁপে ওঠে রূপা। পরক্ষণে এক তীব্র বিস্ময় গ্রাস করে তাকে। লোকটা বুঝতে পারলো কিভাবে? কাঁপা কাঁপা বলল, রে আমি এসেছি আপনি বুঝলেন কিভাবে? তড়িঘড়ি করে ঘাড় ঘুরে রূপার দিকে তাকায় বাঁধন। অষ্টাদশীকে দেখে তার চোখের মনে যেন স্থির হয়ে যায়। আজ রূপা পরেছে বেগুনি রঙের ফ্রক স্টাইলের থ্রি পিস সালোয়ার কামিজ, কামিজ আর ওড়নার একই রঙের আভিজাত্য, আর প্যান্টের ফ্লার প্রিন্ট তার শরীর এক স্নিগ্ধ মায়া ছড়িয়েছে। হাঁটু ছাপানো লম্বা চুলগুলো এলোমেলো হয়ে তার ঘাড়ে, মুখ আর কাঁধের উপর ছড়িয়েছে। ঘুমের রেশ চোখে কাটেনি, এক অদ্ভুত নেশাভরা চাহনি। পৃথিবীর সব মোহ যেন এই মেয়েটির মুখেই কেন্দ্রবিন্দু। যতই দেখছে ততই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে বাঁধন। কিছুক্ষণ পর নিজের ভিতরে অস্থিরতা লুকিয়ে মুখটা পাথর মতো গম্ভীর করে ফেলে। রূপার দিকে তাকিয়ে দৃঢ় বিদ্ধ করে, চুলগুলো এভাবে এলোমেলো করে ঘুরছিস কেন? চোখ কচলাতে কচলাতে জবাব দেয় রুকা, ঘুমিয়েছিলাম তো তাই। উঠে দাঁড়ায় বাঁধন, ক্যান্ডিকে কোলে নিয়ে রূপার ঠিক মুখোমুখি এসে দাঁড়ায়। শরীর থেকে ভেসে আসা তীব্র পুরুষালী ঘ্রাণ অষ্টাদশীর নাকের ভেতর আশ্রে পড়ে। সেই সম্মানিত উপস্থিতি বরাবরের মতো অবশ হতে থাকে রূপা। তার চোখের গভীরে তাকিয়ে প্রশ্ন করে বাঁধন, পরীক্ষা কবে তোর? মাথা নিচু করে স্পষ্ট স্বরে জবাব দেয় রূপা, সামনের মাসে 2 তারিখ। এক মুহূর্তে চুপ থেকে বাঁধন বাঁকা হাসে, কণ্ঠস্বর যেন বিষের মতো ভারী হয়েছে। প্রিপারেশন কেমন? নাকি তিন মেরে আর ডেলিভারি কাজ করে শুধু টাকা আয় করছিস? হুট করে নিজের গোপন দুটো সত্য শুনে ভয়ে কুঁকড়ে যায় রূপা। অবাক হওয়ার কোনো সুযোগ পায় না, কারণ বাঁধনের সুদৃষ্টি কিছুতে আড়াল করা সম্ভব নয়। ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি ফুটে উঠে বাঁধনের। ক্যান্ডিকে কোলে নিয়ে ব্যালকনির সামনে এগিয়ে গিয়ে দেওয়ালে পিঠ থেকে দাঁড়ায়। রূপার চোখে চোখ রেখে শীতল কিন্তু ভারী কণ্ঠ বলে, রূপ, তোকে দেখতে সাধারণ মনলেও তুই কিন্তু আসলে সাধারণ কোনো মেয়ে নয়। টু আন্ডার এস্টিমেট ইউ ডিড বি আ বিগ মিস্টেক। তোকে সাধারণ ভাবা মানে নিজেকে বোকা প্রমাণ করা। কোনো জবাব দেয় না রূপা। বুকের ভেতরটা ড্রাম বাজিয়ে শেষ করে দিচ্ছে। প্রতিটি স্পন্দন যেন পাঁজরের হাড় চিরে বেরিয়ে আসতেছে। শ্বাস প্রশ্বাস ভারী হচ্ছে। নিথর হয়ে জমে থাকা বরফের মতো মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে সে। পুনরায় ধীর পায়ে এগিয়ে এসে বাঁধন অষ্টাদশীর ঠিক নাকের ডগায় গরম নিঃশ্বাস ফেলে কর্কশ কণ্ঠে আর বলে, ইউ আর রিয়েলি এ গ্রেট আর্চারি। খুব ভালো তীর মারতে জানিস তুই, আমাকে শেখাবি? অবাক হয়ে বাঁধনের দিকে তাকিয়ে বলে, আপনি তীর মারা শিখবেন? বাদামি অষ্টাদশী চোখের ভিতরে জ্বলন্ত দৃষ্টি ফেলে কণ্ঠে বলে বাঁধন, শিখব। রক্ত হিম হয়ে আসে রূপার। এই পুরুষটির চোখের চাইনি প্রতিটি স্নায়ুকে যেন আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে। পাথরের মতো নিথর দাঁড়িয়ে থাকে সে। বলে, চোয়াল শক্ত করে নিঠুর কণ্ঠে বলে, আর ইউ গনে আনসার মি? ভীতু কণ্ঠে রূপা, আপনি কেন তীর মারা শিখবেন? আপনি নিজেই তো গোটা জেলার এসপি। শহরের মানুষ এমনি আপনাকে দেখে কাঁপবে। এক কদম এগিয়ে এসে রূপার অস্তিত্বকে নিজের ছায়ায় ঢেকে ফেলে বাঁধন কুর কণ্ঠে বলে, ডোন্ট গেট রু স্মার্ট। আরেকবার যদি পাল্টা প্রশ্ন করিস তবে চড়িয়ে সব দাঁত ফেলে দেব। চমকে উঠে ঠোঁট ফুলিয়ে ফেলে রূপা, চোখ দুটো জলে টলমল করে। কাঁপা কণ্ঠে বলে, আমার ক্যান্ডিকে দিন, চলে যাব। কণ্ঠস্বর নিচে নামিয়ে হিমশীতল কণ্ঠে বাঁধন বলল, আই অ্যাম নট গিভিং ইট ব্যাক। কেন? রূপার চোখের গভীরে বিষাক্ত দৃষ্টি রেখে ধীর কণ্ঠে বলে বাঁধন, আই ডোন্ট নিড এক্সপ্লেন মাইসেলফ। সেটার উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করছি না। এখন যা এখান থেকে। দৃঢ় কণ্ঠে বলে রূপা, আমার ক্যান্ডিকে দিন, নিয়ে চলে যাব। বাঁধন চোখের পলকে ক্যান্ডিকে নিজের হাতে তুলে নেয়। শীতল গম্ভীর কণ্ঠে বলে, দেব না। চোখে বিস্মিত চোখে তাকিয়ে বলে রূপা, কিন্তু কেন? চোয়াল শক্ত করে ঠোঁটের কোণে তাচ্ছিল্য বাঁকা হাসি ফুটিয়ে তুলে বাঁধন গম্ভীর অদ্ভুত দৃষ্টি রূপার দিকে তাকিয়ে বলে, অ্যাগেন প্রশ্ন? তোকে তো যেতে বলেছি, কানে যায়নি? এখনো যে এখানে দাঁড়িয়েছিস? জেদি কণ্ঠে বলে রূপা,
আমি আমার ক্যান্ডিকে নিয়ে যাব। কথাটা শেষ হতে ঝড়ের বেগে ঝাঁপিয়ে পড়ে বাঁধনের হাতের দিকে, কিন্তু বাঁধন যেন আগেই প্রস্তুত ছিল। বিদ্যুৎ গতিতে হাতটা অনেক উপরে তুলে ধরে সে। ক্যান্ডি এক নিমেষে পর নাগালের বাইরে চলে যায়। তার ছেলে হাসি আরও গাঢ় হয়ে ফুটে ওঠে বাঁধনের। ট্রাই টু টেক ইট। নিয়ে যেতে পারলে নিয়ে যা। ক্যান্ডিকে পাওয়ার জন্য একের পর এক লাফ দিতে থাকে রূপা। অবশেষে এলোমেলো চুলগুলো বারবার মুখের উপরে আশ্রয় পড়ছে, তবুও থামছে না। হাত দুটো বারবার ছুড়ে দিচ্ছে, কিন্তু প্রতিবারে কয়েক ইঞ্চির জন্য ব্যর্থ হয়ে নিচে নেমে সে কাতর কণ্ঠে মিনতি করল, প্লিজ আমার ক্যান্ডিকে ফিরিয়ে দিন। বাঁধন আরও একটু হাত উঁচু করে, চোখে মুখে স্পষ্ট তৃপ্তির ছাপ। ইউ কান্ট রিচ মি। রূপা বারবার লাফিয়ে ক্যান্ডিকে ধরার ব্যর্থ চেষ্টা করছে, আর বাঁধনের নির্মম আনন্দ নিয়ে ক্যান্ডিকে তার হাতের নাগালে অনেক উপরে ধরে রেখেছে। এই পুরো দৃশ্যটা দূর থেকে হিংসাভরা চোখে দেখছে শান্তা। রাগে তার চোয়াল শক্ত হয়ে আসে, হাতের আঙুলগুলো ধীরে ধীরে মুঠোবন্ধ হয়ে যায়, নখের চাপ নিজের তালুতে বসে যায়। কিন্তু সে টের পায় বাঁধনের খুঁজে তার রুমে এসেছিল শান্তা। এরপর না পেয়ে ব্যালকনি দরজার সামনে দাঁড়াতে চোখে পড়ে যায় দৃশ্য। মুহূর্তে তার যেন শরীরের রক্ত টকবক করে ফুটে ওঠে। রাগে হিংসে পাথরের মতো স্থির হয়ে যায়। দাঁতে দাঁত চেপে বিষাক্ত মাখা কণ্ঠে বিড়বিড় করে, খুব আনন্দ করে নিন বাঁধন ভাইয়া, কাল থেকে আপনার জীবনে এন্ট্রি হবে আমার। রূপা, আমি জানি তুই বাঁধনকে পছন্দ করিস, কিন্তু আফসোস হারাতে চলছিস তোর সবচেয়ে প্রিয় মানুষটাকে। তোর এই প্রিয় মানুষটার হৃদয়ে আসল জায়গাটা দখল করে নেব আমি। জাস্ট আজকের রাতটা ওয়েট কর। বাঁধন রূপের অধিকারী, পর্ব ৭। পুরো গল্পটা প্লেলিস্টে। এটা কন্টিনিউ দিব না সাজের মায়া দিব, একটু কমেন্ট করো।